ওকে, আই শিফটেড মাই হেডফোন। সো এখানে আমরা যখন বার চার্ট ডিসকাস করছি, বার চার্টের ওয়ার্ড সিলেকশন আমাদের খুব সতর্কতার সাথে করতে হবে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ওয়ার্ডকে ইউজ করতে পারবো না। এক্সাম্পল, যেমন ধরুন আপনি একটা বার দেখতে পাচ্ছেন যেটা অনেক বেশি ডেটা নির্দেশ করেছে বা উচ্চ ডেটা নির্দেশ করছে, যে অ্যাকর্ডিং টু দ্য বার ইট শোজ দ্য হাইয়েস্ট ভ্যালু ইন 2025 সেকেন্ড পোর্শন। 2025 সালের দ্বিতীয় অংশে বাংলাদেশ ক্রিকেটাররা সর্বোচ্চ রান করেছে, যেটা আমরা বার থেকে দেখতে পাচ্ছি। তো এখানে আপনার মনে হতে পারে যে হাইয়েস্ট নাম্বার বা হাইয়েস্ট প্রপোর্শন, এই ওয়ার্ডগুলো আপনি ইউজ করছেন, যে ওয়ার্ডগুলো কারেক্ট আছে, বাট এটার জন্য আপনাকে নেগেটিভ মার্কিং করা হবে, কেননা আপনার ওয়ার্ডটা নন অ্যাকাডেমিক ওয়ার্ড। আপনি যেহেতু আইএলস একাডেমিক দিচ্ছেন, সুতরাং আপনার লেখায় অবশ্যই একাডেমিক ওয়ার্ড থাকতে হবে। এখন যখন একটি বার উচ্চ তথ্য নির্দেশ করছে, তখন আপনাকে এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে: অ্যাকাউন্টেড ফর, রিপ্রেজেন্টেড, কম্প্রাইজড, স্টুড অ্যাট, রেজিস্টার্ড। যখন আপনি দেখতে পাচ্ছেন যে কোনো একটি বার নিম্ন ডেটা নির্দেশ করছে, যে অর্থাৎ কম সংখ্যা নির্দেশ করছে, তখন আপনাকে লো ভ্যালুর ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। এখন আপনার তো মনে হতে পারে ডাউন, আন্ডার, বিলো, এগুলো তো সব কিছুই নিম্ন নির্দেশ করে। সো আমি এই ওয়ার্ডগুলো বসিয়ে আমি আমার বার চার্টটা লিখবো, বাট আপনি লিখতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে 1 মার্ক কম দেওয়া হবে। এটার কারণ হচ্ছে আপনি অ্যাকাডেমিক ওয়ার্ডস ইউজ করেননি। বার চার্টের ক্ষেত্রে অ্যাকাডেমিক ওয়ার্ডগুলো হচ্ছে অনলি, মেয়ারলি, জাস্ট আ, মাইনরিটি অফ, দ্য লিস্ট সিগনিফিক্যান্ট। এখন আসছি তৃতীয় ক্যাটাগরি, কম্প্যারিজন। কম্প্যারিজন বলতে আবার কি বোঝায়? তুলনা। যেমন ধরুন আপনি তুলনা করছেন বাংলাদেশ ক্রিকেটে দুজন ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের স্কোরের কথা। এখন যখন আপনি দেখলেন যে সাকিব আল হাসানের টোটাল উইকেট সংখ্যা অত্যন্ত উচ্চ, যেখানে তামিম খুব কম ম্যাচে উইকেট নিয়েছিলেন ওপেনার হিসেবেও, সো সেখানে আপনি উল্লেখ করলেন সাকিব আল হাসানস উইকেট ইজ হায়ার দেন তামিম ইকবালস উইকেট নাম্বার। সো তার পরবর্তীতে আপনি যদি মেনশন করেন যে বাংলাদেশের টোটাল ক্রিকেটের টোটাল স্কোর ইন্ডিয়া থেকে কম, বাংলাদেশ ক্রিকেটস টোটাল স্কোর ইজ লোয়ার দ্যান ইন্ডিয়াস ক্রিকেটস টোটাল স্কোর। সো আপনি যখন তুলনা করছেন দুইটা দেশ, দুইটা ব্যক্তি, দুইটা বস্তু, এমনকি দুইটা মানুষের কোয়ালিটির ভেতরে, তখন আপনাকে ইউজ করতে হবে কম্প্যারিজন ওয়ার্ডগুলো। এখন কম্প্যারিজন ওয়ার্ডের ক্ষেত্রে আপনি তো মনে হতে পারে যে আপনি দুইটা মানুষের নাম্বার তুলনা করছেন, রহিমের মার্কস এবং করিমের মার্কস। সো আমি বলতেই পারি যে করিম গট বেটার মার্কস দ্যান রহিম। সো এটাও তো এক ধরনের তুলনা হইলো, বেটার মানে রহিমের থেকে ভালো, বাট না, এই বেটার কিংবা হচ্ছে কি মোর গুড বা সিগনিফিক্যান্টলি ইমপ্রুভড, এই ওয়ার্ডগুলো নন অ্যাকাডেমিক পর্যায়ে পড়ে। সো আপনাকে যখন তুলনা করতে হবে বার চার্টের মাঝে, তখন আপনাকে এই অ্যাকাডেমিক ওয়ার্ডগুলোই ইউজ করতে হবে, যেমন হায়ার দেন, লোয়ার দেন, in comparison with, whereas, by contrast, slightly more or less. এরপরে লাস্টে আসছি প্রপোর্শন ওয়ার্ড। এখন এই প্রপোর্শন ওয়ার্ডটা কি? যখন আপনি তুলনা করছেন, যেমন মনে করেন আপনারা ক্লাসে 3 বন্ধু মিলে কোথাও একটা খাওয়া দাওয়া করতে যাচ্ছেন। সো একজন বন্ধু 40% টাকা দিল, আরেকজন বন্ধু 20% দিল, আরেকজন 30% দিল, এইভাবে প্রত্যেকে ভাগাভাগি করে টাকা দিয়েছেন। সো এর মধ্যে যে সবচেয়ে বেশি পরিমাণে টাকা দিয়েছে, তার ক্ষেত্রে মেনশন করার জন্য ব্যবহৃত হবে একটা ওয়ার্ড, যেমন দ্য লার্জেস্ট শেয়ার ওয়াজ গিভেন বাই রহিম। তারপরে মনে করেন করিম সবচেয়ে কম টাকা দিয়েছে ক্যাফেতে খেতে যাওয়ার সময়, দ্য স্মলেস্ট ফ্র্যাকশন ওয়াজ ফ্রম করিম। তারপরে করিম এবং জব্বার দুজন মোটামুটি একই পরিমাণই টাকা দিয়েছে, একজন দিয়েছে 30% টাকা, একজন দিয়েছে 32% টাকা। সেক্ষেত্রে হবে করিম অ্যান্ড জব্বার্স মানি ওয়াজ রাফলি ইকুয়াল ইন কম্প্যারিজন। এখন ধরুন জব্বারের তুলনায় রহিমের টাকা দ্বিগুণ ছিল, রহিমস মানি ইজ ডাবল ইন কম্প্যারিজন উইথ করিম অর জব্বার। এখন 3 গুণ হলে দেয়ার মানি ওয়াজ সিগনিফিক্যান্টলি ট্রিপল ইন কম্প্যারিজন টু আদার্স। সো এইরকম ওয়ার্ডগুলো আপনি যখন অংশ হিসাবে তুলনা করছেন তখন ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আজকের ক্রিকেট ম্যাচে 120 স্কোর হয়েছে, 120 স্কোরের মধ্যে 60 রানই এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। সো দ্য লার্জেস্ট শেয়ার ফ্রম টুডেস ক্রিকেট স্কোর ইজ ফ্রম তামিম ইকবাল, দ্য স্মলেস্ট ফ্র্যাকশন ফ্রম টুডেস স্কোর ইজ ফ্রম মুস্তাফিজুর রহমান। সো এইভাবে আপনি বিভিন্ন অংশ যখন নির্দেশ করছেন যে আজকের টোটাল ডেটার কত অংশ একটা ব্যক্তি বা বস্তুর থেকে এসেছে, তখন আপনি এই প্রপোর্শন ওয়ার্ডগুলো ইউজ করবেন। এখন আমি আবার রিপিট করে দেই, হাই ভ্যালুস ওয়ার্ড তখনই ব্যবহার করবেন যখন সেখানে যার স্কোর, যার সংখ্যা বা যার গুণাবলী সবচেয়ে বেশি ডেটাগুলো নির্দেশ করতে আপনি হাই ভ্যালুস একাডেমিক ওয়ার্ড ইউজ করবেন। লো ভ্যালুস একাডেমিক ওয়ার্ড ইউজ করবেন যখন ক্ষুদ্র, কম কিংবা নিম্ন ডেটাগুলো আপনি গ্রাফ বা বার চার্ট থেকে লিখছেন। কম্প্যারিজন ওয়ার্ডগুলো আপনি ইউজ করবেন যখন আপনি তুলনা করছেন দুইটি ডেটাকে, যেমন কার স্কোর বেশি, কার স্কোর কম।
রহিমের তুলনায় করিমের স্কোর বেশি, করিমের তুলনায় রহিমের স্কোর কম, এরকম যখন তুলনা করছেন তখন কম্প্যারিজন একাডেমিক ওয়ার্ডস ইউজ করবেন। আর প্রপোর্শন একাডেমিক ওয়ার্ডস ইউজ করবেন যখন আপনি একটা নির্দিষ্ট অংশ ব্যাখ্যা করছেন। শর্টকাটে আমি একটা আজকের দিনের উদাহরণ দিই, হাই ভ্যালুস, যে আজকে বাংলাদেশের সর্বোচ্চ ভালো রেজাল্ট করছে, কথার কথা ধরে নেই নটরডেম কলেজ। সো নটরডেম কলেজ স্কোরড দি হাইয়েস্ট নাম্বার অফ এ প্লাসেস ইন আওয়ার কান্ট্রি, লো ভ্যালুস। ধরে নেই হচ্ছে গিয়ে সিলেট কলেজ স্কোরড দি লোয়েস্ট নাম্বার অফ এ প্লাসেস ইন আওয়ার কান্ট্রি। এখন কম্প্যারিজন, নটরডেম কলেজ ডিড বেটার দেন ফিকারুন্নিসা কলেজ দিস ইয়ার। নটরডেম কলেজ ফিকারুন্নিসা কলেজের থেকে এই বছর ভালো করেছে। এখন প্রপোর্শনটা কি, একটা অংশ বোঝাচ্ছে। যেমন ধরেন আপনি বলতে চাইলেন নটরডেম, ফিকারুন্নিসা এবং সেন্ট জোসেফ মিলে দেশের এ প্লাসের 20% টোটাল তারা নিয়েছে। দিস 3 কলেজ গট দি 1/3 অফ দি এ প্লাস অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের এ প্লাসের 1/3 এই 3টা কলেজ নিয়েছে। যখন আপনি একটা অংশ ব্যাখ্যা করলেন টোটালের ভেতর থেকে উঠিয়ে নিয়ে, তখন সেইটা ব্যাখ্যা করতে আপনি প্রপোর্শন একাডেমিক ওয়ার্ডগুলো ইউজ করবেন। এই হচ্ছে আপনার আজকের বার চার্টের ওয়ার্ড চয়েস। এখন আসি ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে বাক্যাংশ। এখন দেখেন, আপনি যখন একটা বার চার্ট লিখছেন, আপনি এমন বাক্যগুলো লিখলেন যে বাক্যগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত নয় মনে হচ্ছে, তখন আপনার বারটি সুস্পষ্ট আসবে না। সো আপনার বারটিকে সুস্পষ্টভাবে ইনভিজিলেটরের কাছে তুলে ধরার জন্য আপনার কিছু ফ্রেজ ইউজ করতে হবে, যেগুলোকে বলা হয়ে থাকে ব্যান্ড 8+ ফ্রেজ। এখন আপনার মনে হইতে পারে যে আমি তো ভাবতেছি আমি 7+ পাইলেই খুশি, তো আমি ব্যান্ড 8+এর ফ্রেজ কেন লিখবো? এখন দেখেন, আপনি যখন লিখছেন আপনার লেখায় কোথাও ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে যেতেই পারে। সো আপনি যখন এই ব্যান্ড 8+এর ফ্রেজগুলো লিখছেন, তখন আপনার সেই ভুল ত্রুটিগুলোকে কাভার আপ করে দেবে এই ব্যান্ড 8+এর ফ্রেজগুলো। এই ফ্রেজগুলো কী কী? যেমন দ্য হাইয়েস্ট প্রপোর্শন ওয়াজ রেকর্ডেড ইন এক্স অ্যাট নিয়ারলি 40%। যেমন ধরুন মাদারীপুর জেলায় সর্বাধিক পাস এসেছে মাদারীপুর সরকারি কলেজ থেকে, যেটা 40%। তো এই এক্সের জায়গায় আপনি বসিয়ে দেবেন যে দ্য পাসিং রেট ইন মাদারীপুর ডিস্ট্রিক্ট, দ্য হাইয়েস্ট প্রপোর্শন ওয়াজ রেকর্ডেড ইন মাদারীপুর কলেজ অ্যাট নিয়ারলি 40%। মাদারীপুর কলেজের সর্বোচ্চ পাশের হার যেটি ছিল 40%। তার পরবর্তীতে মনে করেন আপনি ব্যাখ্যা করলেন মাদারীপুরে আসমত আলী খান কলেজে সবচেয়ে কম পাশের সংখ্যা। ইন কন্ট্রাস্ট দ্য ফিগার ফর আসমত আলী কলেজ স্টুড অ্যাট জাস্ট আন্ডার 10%। যেখানে আসমত আলী খান কলেজে তুলনা করলে দেখা যাচ্ছে পাশের হার 10%-এরও নিচে। তারপরে থার্ডলি আরও কী ফ্রেজ ইউজ করা যেতে পারে? ক্যাটাগরি এ অ্যাকাউন্টেড ফর অ্যাপ্রক্সিমেটলি 1/3, whereas category B comprised only a 10। যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন, মনে করেন আপনি এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 অর্থাৎ দশকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখন ধরেন আপনি এখানে দেখতে পারলেন যে মাদারীপুর সরকারি কলেজে পাশের হার 28%। এখন এটা কতর কাছাকাছি? জাস্ট আন্ডার 30 হবে। ইন কন্ট্রাস্ট দ্য পাসিং রেট ফর মাদারীপুর গভর্নমেন্ট কলেজ স্টুড অ্যাট জাস্ট আন্ডার 30%। জাস্ট আন্ডার 30% বলার কারণ কি? সেটা 30-এর একদম কাছাকাছি, কিন্তু 30-এর একটু নিচে। এখন ধরেন আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশের হারটা হচ্ছে গিয়ে 58% বা 57%। এটা কি 58 বা 57 সংখ্যাটি হচ্ছে 60-এর একদম নিচে, মানে 60-এর খুব কাছাকাছি, জাস্ট আন্ডার 60%। সো এইভাবে আপনি সবসময় জাস্ট আন্ডার ওয়ার্ডটা ইউজ করতে পারবেন। শুধু এইখানে 10 লিখবেন না, 20 লিখবেন না, 30, 40, 60 লিখবেন। এটা খেয়াল করে দেখবেন যেই ডেটাটা দেওয়া আছে, ধরেন 58 দেওয়া থাকলে জাস্ট আন্ডার 60%, যদি সেই হারটা 77% হয়ে থাকে তাহলে হবে জাস্ট আন্ডার 80%। অর্থাৎ যেই সংখ্যাটা দেওয়া আছে তার সবচেয়ে কাছের পরবর্তী পূর্ণ সংখ্যাটা, যেমন 70, 80, 90, 100 এরকম কোনো সংখ্যা। সো এটা আপনি সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন যে এর পরবর্তী দশকমূলক সংখ্যাটি কী। তখন হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ব্যাপারটি হচ্ছে, যেমন দেখেন যদি সেটা 1% কম হয়, 2% কম হয়, 3%ও কম হয়, তাহলে 1, 2, 3% কম হলে আপনি লিখবেন জাস্ট আন্ডার 10%। এখন দেখেন 5 কিন্তু 10-এর থেকে সিগনিফিক্যান্টলি কম। সো আপনি এই ক্ষেত্রে লিখতে পারেন ইন কন্ট্রাস্ট দ্য ফিগার ফর মাদারীপুর গভর্নমেন্ট কলেজ স্টুড অ্যাট আন্ডার 10%। তখন জাস্ট ওয়ার্ডটা ইউজ করবেন না, জাস্টের বদলে শুধু লিখবেন আন্ডার 10%। কেননা 5 10-এর নিচে পড়ছে, তখন আপনার কথাটি ঠিক আছে। কিন্তু যদি দেখেন 1, 2, 3% কম আছে, তখন সেই ক্ষেত্রে আপনি লিখবেন জাস্ট আন্ডার 10%। যেমন যদি সংখ্যাটা হয় 8 বা 9, তাহলে আপনি লিখবেন জাস্ট আন্ডার 10%। কিন্তু সংখ্যাটা যদি হয় 2, 3, 4 বা 5, তাহলে আপনি লিখবেন স্টুড আন্ডার 10%।
ক্লিয়ার? ওয়েলকাম। সো ওকে, এখন থার্ড যেই ফ্রেজটা, ক্যাটাগরি এ অ্যাকাউন্টেড ফর অ্যাপ্রক্সিমেটলি 1/3 whereas ক্যাটাগরি বি কম্প্রাইজড অনলি আ 10th। এখন কি বুঝিয়েছে, যেখানে ক্যাটাগরি এ 3 ভাগের 1 ভাগ, যেখানে ক্যাটাগরি বি 10 ভাগের 1 ভাগ। সো সবসময় তো আর 3 ভাগের 1 ভাগ 10 ভাগের 1 ভাগ আসবে না। আপনি গ্রাফে তাকায় দেখলেন যে ক্যাটাগরি এ, যে মাদারীপুর জেলার মধ্যে মাদারীপুর সরকারি কলেজ সবচেয়ে বেশি পাস আসছে, এবং সেটা হচ্ছে মাদারীপুর জেলার 4 ভাগের 1 ভাগ। সো তখন কি হবে, ক্যাটাগরি এর বদলে লিখবেন মাদারীপুর গভর্নমেন্ট কলেজ অ্যাকাউন্টেড ফর অ্যাপ্রক্সিমেটলি 1/4, যেখানে মাদারীপুর সরকারি কলেজের সংখ্যাটি দাঁড়াচ্ছে 4 ভাগের 1 ভাগ। ওয়ারেস ক্যাটাগরি বি এর বদলে তখন ধরে নেন আসমত আলী খান কলেজ, যেটা 12 ভাগের 1 ভাগ। ওয়ারেস আসমত আলী খান কলেজ কম্প্রাইজড অনলি 12 মানে হচ্ছে 12 ভাগের 1 ভাগ। সো এইরকম আপনি যখন ক্যাটাগরিগুলো দেখছেন যে সেটা 3 ভাগের 1 ভাগ না 4 ভাগের 1 ভাগ না 10 ভাগের 1 ভাগ, এটার দিকে তাকাবেন আর শুধু এখানে এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে দেবেন। যেমন 4 ভাগের 1 ভাগ হলে 1/4, 5 ভাগের 1 ভাগ হলে 1/5, 8 ভাগের 1 ভাগ হলে 1/8। আবার এখানে ধরেন দেখলেন 12 ভাগের 1 ভাগ 12, তারপরে দেখলেন 3 ভাগের 1 ভাগ 1/3। সো এই ফ্রেজটাতে আপনি শুধুমাত্র 3rd, 4th, 5th, 12th এই ওয়ার্ডগুলো চেঞ্জ করার মাধ্যমে, আর ক্যাটাগরি এতে ক্যাটাগরি এ এর নাম বসানোর মাধ্যমে এবং ক্যাটাগরি বিতে ক্যাটাগরি বি এর নাম বসানোর মাধ্যমে আপনি ফ্রেজটাকে কমপ্লিট করতে পারলেন। এখন ধরেন আমি একটা বাস্তবের এক্সাম্পল যেটা দিচ্ছিলাম, যে মাদারীপুর সরকারি কলেজ আর মাদারীপুর আসমত আলী খান কলেজের তুলনা করছেন, যেখানে মাদারীপুর সরকারি কলেজে পাশ করছে মাদারীপুর জেলার সর্বোচ্চ, যেটা জেলার 3 ভাগের 1 ভাগ, এবং আসমত আলী খান কলেজে সবচেয়ে কম পাশ করছে, যেটা জেলার 12 ভাগের 1 ভাগ। সো ফার্স্ট ক্যাটাগরিটার নাম হচ্ছে মাদারীপুর সরকারি কলেজ। সো এই ক্যাটাগরি এর বদলে আপনি বসিয়ে দেবেন মাদারীপুর সরকারি কলেজ বা মাদারীপুর গভর্নমেন্ট কলেজ, আর 3 ভাগের 1 ভাগ, সো 1/3, কারেক্ট। সো এখন ক্যাটাগরি বি এর জায়গায় আপনি বসিয়ে দেবেন ক্যাটাগরি বি এর নাম, অর্থাৎ দ্বিতীয় যেই জিনিসটার তুলনা করছেন মাদারীপুর আসমত আলী খান কলেজ। সো সেটা 10 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে 10th, 12 ভাগের 1 ভাগ হলে 12th, 5 ভাগের 1 ভাগ হলে 5th। এইভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। এখন আসছি ফোর্থ ফ্রেজে, the percentage of x was almost double of that y. সো এখন মনে করেন আপনি বললেন মাদারীপুর সরকারি কলেজের পাশের হার শরীয়তপুর সরকারি কলেজের তুলনায় দ্বিগুণ। সো আপনি বললেন দ্য পার্সেন্ট অফ মাদারীপুর গভর্নমেন্ট কলেজের পাসিং রেট ওয়াজ অলমোস্ট ডাবল অফ দ্যাট শরীয়তপুর গভর্নমেন্ট কলেজ। মাদারীপুর সরকারি কলেজের পাশের হার শরীয়তপুর গভর্নমেন্ট কলেজের তুলনায় দ্বিগুণ। সো এখানে আপনি দুইটা ডেটাকে কম্পেয়ার করার সময় এই ফ্রেজগুলোকে খুব সহজে ইউজ করতে পারবেন। এরপরে দেখেন ফিফথ ফ্রেজটা, ওভারঅল আ গ্রুপ এ রিপ্রেজেন্টেড দ্য মেজরিটি হোয়াইল গ্রুপ বি কন্ট্রিবিউটেড অনলি আ স্মল ফ্র্যাকশন। এখন এই তুলনাটা আপনি কিভাবে করবেন? এখন ধরেন আপনি বাংলাদেশের বিভিন্ন বিভাগের তুলনা করতেছেন, ধরে নিলাম ঢাকা বিভাগের কলেজগুলো সবচেয়ে বেশি পাশের হার নিয়ে আসছে, যেখানে চট্টগ্রাম বিভাগ সবচেয়ে কম পাশের হার নিয়ে আসছে। সো এখন আপনি ঢাকা বিভাগের সব কলেজগুলো কিন্তু একটা গ্রুপের মতো তৈরি করলেন, যে একটা কলেজ নিয়ে কথা বলেন নাই, ঢাকার সব কলেজগুলো নিয়ে কথা বলছেন, তার মানে এটা একটা গ্রুপ। সো গ্রুপ অফ ঢাকা বা গ্রুপ এ। আর ওইদিকে চট্টগ্রামকে আপনি একটা গ্রুপে বিবেচনা করছেন, যে চট্টগ্রামের সমস্ত কলেজগুলো একটা গ্রুপে, তা হচ্ছে গ্রুপ বি। ওভারঅল ঢাকা ডিভিশনস কলেজ রিপ্রেজেন্টেড দ্য মেজরিটি ইন পাসিং রেট while the Chittagong divisions contributed only a small fraction. যেখানে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কলেজগুলো পাশের হারে সর্বোচ্চ কন্ট্রিবিউট করছে বা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, যেখানে চিটাগং বিভাগের কলেজগুলো সবচেয়ে ক্ষুদ্র অংশ জুড়ে অবস্থান করছে। সো দেখলেন এই 5টা ফ্রেজের আপনার 5টাই যে খাতায় ইউজ করতে হবে এমন না, একটা কি সর্বোচ্চ 2টা যদি আপনি আপনার লেখার মাঝে দিয়ে দেন, সো যেইখানে আপনি একই লেখা লিখে 6 ব্যান্ড পেতেন, এই ফ্রেজগুলো আর উপরের এই ওয়ার্ডগুলো থাকার কারণে ব্যান্ড স্কোর 7 হয়ে যাবে। সো আপনার ব্যান্ড স্কোর যদি ধরেন কোনো কারণে 5.5 হওয়ার কথা ছিল, জাস্ট এই যে এই একটা পেজে যে আপনি যেই 5টা লাইন এবং 16টি ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এটি বসানোর কারণে আপনার ব্যান্ড স্কোর 6.5-এ পৌঁছে যাবে। সো এরপরে আমরা মুভ করছি একটা ইম্পর্টেন্ট সেকশনে, বার চার্ট লেখার সময় আমাদের কি করতে হবে, কি করা যাবে না, আর কি করলে ব্যান্ড 8+ দেবে। একটা আমাদের বাংলাদেশের কোচিংয়ের কমন বৈশিষ্ট্য, যেটা আমি ছোটোবেলা থেকে খুবই বিরক্ত হইতাম দেখে, যে তারা কখনোই বলতো না যে তারা কি করলে মার্ক দেবে। তারা বলতো কি, তোমরা এইটা পড়ো, এই বিষয়টা পড়ে আসো, এইটা লেখো, তাইলে তোমরা একটা ভালো স্কোর পাবে। কিন্তু তারা কখনো বলতো না যে আমরা এই জিনিসটা খাতার ভেতরে দেখলে তোমাদেরকে বেশি মার্ক দেবো, এই জিনিসটা যদি তোমাদের খাতার মধ্যে দেখি তাহলে আপনাদের মার্ক নেগেটিভই করব। সো আমরা এখন শিখে নিব যে কী করলে আমাদের মার্ক অ্যাকচুয়ালি বেশি আসবে, কি করলে আমাদের অ্যাকচুয়ালি মার্ক কাটা হবে, আর কি করলে আমাদের স্কোর ব্যান্ড 8+ ছাড়িয়ে যাবে।
সো হোয়াট টু ডু। সো প্রথমত আমরা যখন একটা আইএলসের খাতায় কোনো একটা রাইটিং সেগমেন্টে কিছু লিখি, সেটাকে যদি খুব অদ্ভুত কিছু না হয়ে থাকে, ইনভিজিলেটররা সেটাকে 5 ব্যান্ডে মার্কিং করে। এখন 5-এর উপরে প্রত্যেকটা ধাপে কীভাবে যাব তা আমরা নিচে দেখব। সো ফার্স্ট কাজ, আইডেন্টিফাই হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালুস, প্যাটার্নস অ্যান্ড এক্সেপশনস। যেমন ধরেন আমরা এই পাশের হার দিয়েই আজকের উদাহরণগুলোকে দিই। যেমন ধরেন আপনি দেখলেন মাদারীপুরে সর্বোচ্চ পাশ করেছে মাদারীপুর কলেজে, আপনার গ্রাফস অ্যান্ড চার্টে অর্থাৎ আপনি যে বার চার্টটা লিখেছেন সেখানে মেনশন করেছেন দ্য হাইয়েস্ট পাসিং রেট ওয়াজ ফ্রম মাদারীপুর অ্যান্ড দ্য লোয়েস্ট পাসিং রেট ওয়াজ ফ্রম আসমত আলী খান কলেজ অ্যান্ড হিয়ার উই স দ্যাট ডিফারেন্ট মার্কিং ফ্রম ডিফারেন্ট কলেজ। যে আমরা এখানে দেখছি যে বিভিন্ন রকমের মার্ক পেয়েছে বিভিন্ন কলেজগুলো। অ্যান্ড দ্য এক্সেপশন ওয়াজ চরমুগুরিয়া কলেজ হোয়ার এভরিওয়ান ফেইল্ড। যে এক্সেপশন হচ্ছে চরমুগুরিয়া কলেজ, যেখানে সকলেই ফেল করেছে। তো আপনার লেখার মাঝখানে হাইয়েস্ট কোনটা উল্লেখ করছেন, আপনার লেখার মাঝখানে লোয়েস্ট ডেটা কোনটা সেটিও উল্লেখ করেছেন। লেখা এখানে প্যাটার্ন কীরকম হয়েছে, যে কলেজগুলো সবার কি একই ধরনের মার্ক আসছে নাকি এক এক কলেজে এক এক রকম মার্ক আসছে, প্যাটার্নস সেটাও আপনি লেখায় লিখেছেন। এক্সেপশনস, একটা এক্সেপশন রয়েছে, যেমন চরমুগুরিয়া কলেজে সকলে ফেল করছে, যেটা আর কোথাও দেখা যায়নি। সো এটা এক্সেপশনটাও আপনি আপনার লেখায় উল্লেখ করেছেন। সো আপনার এক ব্যান্ড স্কোর বৃদ্ধি পেল। আপনি সাধারণ লেখা লিখে যেখানে 5 পেয়েছেন, এইগুলো ক্লিয়ারলি উল্লেখ থাকার কারণে আপনার ব্যান্ড স্কোর অলরেডি 6। এরপরে আসি 7 ব্যান্ড স্কোর কীভাবে হবে। ইউজ লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ড, যেমন উপরের যেই ওয়ার্ডগুলো আমরা শিখেছিলাম, যে ফ্রেজের আগে যেই ওয়ার্ডগুলো এখানে উল্লেখ করা হয়েছিল, যে প্রপোর্শন, কম্প্যারিজন, এইখানে বিভিন্ন বিষয়গুলোকে সুস্পষ্টভাবে জোড়া লাগিয়ে লেখার জন্য আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করছিলাম, এই ওয়ার্ডগুলো যখন আপনি আপনার লেখার মাঝখানে ব্যবহার করবেন, আমি আবার রিপিট করছি, আপনার নিজস্ব মন গড়া কোনো ওয়ার্ড নয়, এইখানে উল্লেখ থাকা ওয়ার্ড শুধুমাত্র, এই ওয়ার্ডগুলো যখন আপনি আপনার লেখার মাঝখানে পূরণ করবেন, তখন আপনার ব্যান্ড স্কোর পৌঁছে যাবে 7-এ। এরপরে আসছি ইউজ অফ ভ্যারাইটি অফ ভার্বস। এখন আপনার মনে হইতে পারে এখন তো আমাদেরকে বলে দিল যে ভার্ব ইউজ করতে, এখন এই ভার্ব তো দুনিয়াতে হাজারটা আছে, আমি কোন ভার্ব ইউজ করব, এটা নিয়েও কোনো টেনশন নেই। এখানে উল্লেখ করে দেওয়া আছে যে রোজ, ডিক্লাইন্ড, ফ্ল্যাকচুয়েটেড, রিমেইন স্টেবল। এই যে একাডেমিক ভার্বগুলো রয়েছে, এগুলো যখন আপনার লেখার মাঝে থাকবে, তখন আপনি একাডেমিক্যালি ভার্বের দিক থেকে আরও একটা এক্সট্রা ব্যান্ড স্কোর পাবেন। সো আপনার ব্যান্ড স্কোর অলরেডি পৌঁছে গিয়েছে 8-এ। অ্যান্ড 9 ব্যান্ড স্কোর কীভাবে, রাইট ইন পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার টেন্স ডিপেন্ডিং অন দ্য চার্ট। এইটা পড়ছে আপনার গ্রামার সেকশনের ক্ষেত্রে। গ্রামার সেকশনে যেমন আমরা বলি যে গ্রামার্টিক্যাল কোনো ভুল থাকতে পারবে না, টেন্সের গঠন ঠিক হতে হবে, এটা থার্ড পারসন না ফার্স্ট পারসন তার উপর ভিত্তি করে এস বা ইএস হবে কি হবে না, এইসব বিষয় যদি আপনার কারেক্ট থাকে তাহলে আপনার ব্যান্ড স্কোর পৌঁছে যাবে 9-এ। এখন ধরে নিলাম গ্রামার যেহেতু এতটাই ভ্যাস্ট, আপনার সঠিকভাবে জানা সম্ভব না যে আপনি কোন গ্রামারটা ঠিক লিখছেন বা ভুল লিখছেন। সো ছেড়ে দিলাম আমাদের এক ব্যান্ড স্কোর। সো আপনার ব্যান্ড স্কোর তো 8 আনা সম্ভব। সো আপনি রোড ম্যাপ জানেন যে আপনার বার চার্ট আসলে আপনি কি অনুসরণ করলে আপনার ব্যান্ড স্কোর 8 হবে। সো এরপরে আসছি হোয়াট নট টু ডু। আপনি শিখলেন না হয় আপনার কি করতে হবে। এখন কি করা যাবে না সেইটা যদি আমরা জানি, তাহলে আমাদের লেখাটা আরও ভালো হবে, কেননা আমরা কি করব সেইটা আমাদের খাতায় অনুসরণ করছি। আর কি করা যাবে না তাও যদি অনুসরণ করি, তখন আপনার লেখাটা হবে একদম পারফেক্ট, নির্ভেজাল, নির্ভুল। সেই খাতাটায় 8 ব্যান্ড স্কোর প্লাস রাইটিংয়ে গ্যারান্টি করা যায়। সো হোয়াট নট টু ডু, ডোন্ট ডিসক্রাইব এভরি সিঙ্গল নাম্বার। এখন ধরেন আপনার সেই বার চার্টে 10টা কলেজের কথা দেওয়া আছে মাদারীপুরের। সো এখন আপনি বলা শুরু করলেন মাদারীপুর সরকারি কলেজ সর্বোচ্চ পরিমাণ পাশ করেছে এবং সর্বনিম্ন পাশ করেছে হচ্ছে গিয়ে ধরে নিন চরমুগুরিয়া কলেজ, এবং মধ্যবিত্ত লেভেলের পাশ করেছে অর্থাৎ মাঝামাঝি লেভেলে পাশ করেছে আসমত আলী খান কলেজ। সো দিস ইজ কারেক্ট। আপনি 10টা কলেজের 10টার নাম উল্লেখ না করে সর্বোচ্চ, সর্বনিম্ন এবং মাঝামাঝি লেভেলটাকে এক্সপ্লেইন করছেন। তার বদলে আপনি ব্যাখ্যা করা শুরু করলে মাদারীপুরের একটা কলেজ পেয়েছে এত পার্সেন্ট পাস, একটা কলেজ পেয়েছে এত শতাংশ পাস, তৃতীয় কলেজটি পেয়েছে 52% পাস, চতুর্থ কলেজটি পেয়েছে 20% পাস। এইভাবে 10টা কলেজের নাম উল্লেখ করে দেন গিয়ে বললেন সর্বোচ্চ পেয়েছে মাদারীপুর সরকারি কলেজ, সর্বনিম্ন পেয়েছে চরমুগুরিয়া কলেজ। সো এই ক্ষেত্রে আপনার মার্ক নেগেটিভলি করা হবে, কেননা আপনাকে যখন বার চার্ট এক্সপ্লেইন করতে বলছে, আপনি ওই বারটা দেখে যা বুঝতে পারছেন সর্বোচ্চ, সর্বনিম্ন এবং সামগ্রিকভাবে কী ঘটেছে আপনাকে শুধু তাই লিখতে হবে। প্রত্যেকটা ডেটা ধরে ধরে যদি আপনি লেখেন, আপনার ব্যান্ড স্কোর থেকে 1 নেগেটিভ করা হবে। দ্বিতীয় কাজ, ডোন্ট গিভ পার্সোনাল অপিনিয়ন্স। অন্যান্য চার্টের ক্ষেত্রে যদি কিছুটা ছাড় দেওয়াও হয়, বার চার্টের ক্ষেত্রে আপনাকে কখনো ছাড় দেওয়া হবে না যদি আপনি আপনার পার্সোনাল অপিনিয়ন বসান। যেমন ধরেন আপনি দেখলেন মাদারীপুর সরকারি কলেজ সর্বোচ্চ পাস করছে, আপনি লিখলেন দ্য হাইয়েস্ট পাসিং রেট ওয়াজ ফ্রম মাদারীপুর গভর্নমেন্ট কলেজ।
and it was 62%. And the student from Madaripur Government College was very attentive and sincere, that's why this happens. আপনি লিখলেন মাদারীপুর সরকারি কলেজ থেকে সবচেয়ে বেশি পাস এসেছে, সেটা 62%, এবং এটা আসছে কেননা এখানকার শিক্ষার্থীরা খুবই মনোযোগী এবং ধৈর্যশীল। সো এরকম আপনার পার্সোনাল অপিনিয়ন দেওয়া যাবে না। যদিও আমরা সবাই জানি যে সেই কলেজের শিক্ষার্থীরা মনোযোগী ধৈর্যশীল, এই কারণেই তাদের পাস বেশি আসছে, কিন্তু আপনার বারে কিন্তু সেটা উল্লেখ করা নেই, সুতরাং আপনি আপনার খাতায় লিখতে পারবেন না। থার্ডলি যেটা, ডোন্ট কপি দ্য টাস্ক সেন্টেন্স ফর ওয়ার্ড। এখন আপনি বারে যেই তথ্যগুলো দেখতে পাচ্ছেন সেটা আপনার নিজস্ব ভাষায় লিখতে হবে, হুবহু কপি করে আপনি আপনার খাতায় লিখতে পারবেন না। এখন ধরেন আমি আপনাদেরকে বললাম যে আপনার খাতায় কখনো প্রত্যেকটি নাম্বার লেখা যাবে না, আপনার কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। এখন আপনি এটা শুনে হুবহু আপনার খাতায় লিখলেন, আপনাদের খাতায় প্রত্যেকটি সংখ্যা উল্লেখ করা যাবে না, আপনার খাতায় প্রত্যেকটি ব্যক্তিগত তথ্য উল্লেখ করা যাবে না, আমার কথাই হুবহু লিখলেন, তখন আপনাকে নেগেটিভ মার্কিং করবে। এর বদলে যদি আপনি বলেন যে সামজিদ হোসেন শৌখিন তিনি বলেছেন যে আপনাদের খাতায় প্রত্যেকটা তথ্য উল্লেখ যেন না থাকে আর আপনার ব্যক্তিগত মতামত যেন আপনার খাতায় না থাকে, একই কথা যখন আপনি আপনার নিজস্ব ভাষায় বললেন তখন কিন্তু আপনাকে হায়ার ব্যান্ড স্কোর দেওয়া হবে, আপনার ব্যান্ড স্কোর কাটা হবে না। কিন্তু আপনি যদি হুবহু লেখাটা কপি করেন আপনার ব্যান্ড স্কোর 1 নেগেটিভ করা হবে। এরপরে লাস্টলি, ডোন্ট ফরগেট অ্যান ওভারভিউ, ইট ইজ এসেনশিয়াল। এখন আপনার লেখায় যে একটা দ্বিতীয় প্যারা থাকে ওভারভিউ, সেটা যদি আপনি কোনো কারণে মিস করেন আপনার ব্যান্ড স্কোর 1 কেটে নেওয়া হবে কোনো বিবেচনা ছাড়াই। আপনি ধরেন লেখা অসাধারণ চমৎকার লিখছেন, গ্রামার সব ঠিক আছে, ওয়ার্ড সমস্ত কিছু ঠিক আছে, বাট আপনার ওভারভিউ নেই, আপনার 1 মার্ক কাটা হবেই, এটা মাস্ট বি। এখন আমরা তো শিখলাম যে কি 4টা কাজ করতে হবে, কি 4টা কাজ করা যাবে না। এখন যদি আমরা এইটাও জানতে পারি যে ব্যান্ড 8+ পাওয়ার জন্য কিছু স্পেশাল টেকনিক, যেমন এই টেকনিকগুলো কি, যেমন ধরেন আপনাদের ক্লাসে কিছু টিচার থাকে যিনি মনে করেন আপনি বড় বড় প্রশ্নের উত্তর লিখলে তিনি পছন্দ করেন, তিনি বেশি মার্ক দেন। আবার কিছু টিচার থাকেন যারা সংক্ষিপ্ত উত্তর পছন্দ করেন, সুন্দর হাতের লেখা পছন্দ করেন, সো সেইভাবে লিখলে তিনি বেশি মার্ক দেন। সো আইএলসেও এরকম কিছু টেকনিক্স বা কৌশল রয়েছে যেগুলো সচরাচর আমাদেরকে শেখানো হয় না, কেননা এইগুলো সেই আইএলস ইনভিজিলেটরদের একটা পছন্দের টেকনিক। আপনার খাতায় যদি এই বিষয়গুলো তারা দেখতে পায় তখন তারা ব্যক্তিগতভাবে বিবেচনা করে আপনাকে 1 ব্যান্ড স্কোর বেশি দিবেন ইনশাল্লাহ। সো সেইগুলো কি কি প্রো গোল্ডেন রুলস ফর ব্যান্ড 8+, রুলসগুলো কি কি দেখে নিই। অলওয়েজ রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস আন্ডার ইকুয়াল টু পেনাল্টি। আপনি যে বার চার্ট লিখতেছেন আপনি মনে করবেন কি যে এটা কি আর খাতা সেইভাবে গুনে দেখবে আমি কতটা ওয়ার্ড লিখছি কি লিখছি? ভাই দেখেন, এটা আপনার স্কুলের এইচএসসির কিংবা এসএসসির এক্সাম না, সেখানে একজন টিচার অনেকগুলো খাতা দেখেন, তাকে আলাদা সেরকম কোনো ফি দেওয়া হয় না। বাট এখানে আইএলসে একজন ইনভিজিলেটরকে যিনি খাতা দেখছেন জাস্ট, তাকে খাতা দেখার বাবদ তাকে 6 থেকে 8,000 টাকা দেওয়া হয় জাস্ট ফর চেকিং ইয়োর অ্যান্সার স্ক্রিপ্ট। সো সে প্রত্যেকটা ওয়ার্ড গুনে গুনে চেক করে দেখবে যে আপনি এখানে কত ওয়ার্ড লিখেছেন। সো আপনি যদি 150 থেকে 2টা ওয়ার্ডও ভুলে কম লিখে ফেলেন বা একটা ওয়ার্ডও কম লেখেন আর তিনি গুনে বের করে, তিনি সাথে সাথে সেখানে পেনাল্টি করবেন। পেনাল্টি মানে আপনার 1 মার্ক কেটে নেবেন। আপনি চমৎকার সব রুলস মেনে লিখে থাকার পরেও আপনার খাতা থেকে 1 মার্ক কেটে নেবে। দ্বিতীয়টি, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন ইন দ্য ইন্ট্রোডাকশন। যেমন দেখেন, আপনি ছোটোবেলা থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখেন কিংবা রচনা লেখেন, আপনি কিন্তু প্রথম প্যারাতে অলওয়েজ প্যারাফ্রেজ বা ভূমিকা দিতেন। সো ঠিক একইভাবে বার চার্ট লেখার ক্ষেত্রেও আপনার প্রথম প্যারায় আপনাকে ভূমিকা দিতে হবে, সেটা প্যারাফ্রেজ করার মাধ্যমে। এখন আপনার মনে হইতে পারে আমি বলে দিলাম যে প্যারাফ্রেজ করবেন, শেষ, আপনি কি লিখবেন এই জায়গায়? আমরা নিচে আসছি যে প্যারাফ্রেজে আমরা কি লিখবো সেটি সম্পর্কে বিস্তারিত দেখব। তৃতীয় যেই কাজ, প্রোভাইড আ ক্লিয়ার ওভারভিউ। আপনার একটা সুস্পষ্ট ওভারভিউ থাকতে হবে যে আপনার লেখায় সর্বোচ্চ ডেটা কোনটি, সর্বনিম্ন ডেটা কোনটি এবং মধ্যবিত্ত পর্যায়ের ডেটা কোনটি, এটা ক্লিয়ারলি মেনশন থাকতে হবে। এখন গ্রুপ ডেটা লজিক্যালি, আপনার লেখার বডি প্যারাগ্রাফ 1-এ আপনার গ্রুপ আকারে ডেটাগুলো ঠিকঠাক লিখতে হবে, হাইয়েস্ট ডেটাগুলো, এবং বডি প্যারাগ্রাফ 2-তে গ্রুপ আকারে ডেটাগুলো সুস্পষ্টভাবে লিখতে হবে। দেন যেটা পঞ্চম কাজ, ইউজ কম্প্যারিটিভ অ্যান্ড সুপারলেটিভ স্ট্রাকচার্স কারেক্টলি। এখন আপনার মনে হইতে পারে এইটা আবার কি? এখন কম্প্যারিটিভ আর সুপারলেটিভ স্ট্রাকচার বলতে বোঝায়, যেমন মনে করেন রহিম, করিম এবং জব্বারের মধ্যে রহিম সবচেয়ে ভালো শিক্ষার্থী, রহিম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, রহিম ক্লাসের সবচেয়ে ভালো শিক্ষার্থী। এখন মনে করেন বললেন করিম জব্বারের থেকে ভালো শিক্ষার্থী, করিম ইজ বেটার স্টুডেন্ট দ্যান জব্বার। এইরকম যখন আপনি কম্পেয়ার করছেন তখনই আপনার এই কম্প্যারিটিভ অ্যান্ড সুপারলেটিভ স্ট্রাকচার আপনার লেখার মাঝে উপস্থিত বলে বিবেচনা করা হবে। এরপরে ষষ্ঠ যেই কাজ, ইউজ একাডেমিক ভোকাবুলারিজ। এই ব্যাপারে অলরেডি আমরা বিস্তারিত বলে আসছি যে উপরে যেই 16টা ওয়ার্ডস দেওয়া হয়েছে, আমি তারপরও আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ওয়ার্ডগুলোর কথা বলা হয়েছে।
এই ওয়ার্ডগুলো আপনার লেখার মাঝে থাকলে আর কিছু করুক না করুক ইনভিজিলেটর আপনাকে এক এক্সট্রা মার্ক দিবেনই, কেননা আপনি আইএলস একাডেমিক দিতে এসে একাডেমিক ওয়ার্ড লিখেছেন খাতায়, সো আপনাকে 1 মার্ক তিনি দিবেন। এর পরবর্তীতে প্রো গোল্ডেন টিপসের একটা রুলস হচ্ছে মেইনটেন ফর্মাল অ্যান্ড অবজেক্টিভ টোন। এটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু তারপর গুরুত্বপূর্ণ কেন বলা যায়, আপনার কথা হবে সুস্পষ্ট মার্জিত, অর্থাৎ আপনি আপনার থেকে সিনিয়র একজন ব্যক্তির সাথে কথা বললে আপনি যেই জাতীয় ওয়ার্ডগুলো ইউজ করবেন আপনার লেখার মাঝে, সেই সেম টাইপের ওয়ার্ডগুলো আপনি আপনার এই লেখার মাঝখানে ইউজ করবেন। অ্যান্ড দেন চেক গ্রামার অ্যাকিউরেসি, আপনার এখানে সঠিক গ্রামার ইউজ করতে হবে, যেটা ছোটোবেলা থেকে করে ওঠা প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে। এরপরে লাস্ট বাট নট লিস্ট অ্যাভয়েড অপিনিয়ন্স, রিজনস অ্যান্ড প্রেডিকশন। এখানে আপনার কোনো ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না, ব্যক্তিগত কারণ দেখানো যাবে না, আর কোনো আন্দাজ বা প্রেডিকশন করা যাবে না। সো এই হচ্ছে গিয়ে টিচারদের কিছু সিক্রেট রুলস যা তারা খাতায় দেখলে পছন্দ করে। আপনারা এখন এই প্রো রুলসটা 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটু মনোযোগ সহকারে দেখেন, কেননা এর পরবর্তীতে আমরা চলে যাব একটা এক্সাম্পল অ্যান্সার দেখার ক্ষেত্রে। আপনারা একটু মনোযোগ সহকারে এই রুলসগুলো দেখেন। সো জাস্ট ফর চেকিং যে কেউ এখানে ওয়েট করছে কি না, ওয়েটিংয়ে কেউ নাই, ওকে। সো এক্সাম্পল অ্যান্সার লেখার আগে আমরা একটু দেখে নেব প্যারাফ্রেজিং অ্যান্ড কনক্লুশনসে আমাদের কি লিখতে হবে। সো প্যারাফ্রেজিং আর কনক্লুশনসের জন্য কিছু ইজিয়ার রুলস আছে যা ফলো করলে আপনি খুব সহজে প্যারাফ্রেজ করতে পারবেন। এখন আপনি বলবেন যে প্যারাফ্রেজিংটা যেন কী ছিল আর কনক্লুশনটা যেন কী ছিল। অনেকেই যারা বিগত ক্লাসটা মিস করছেন তাদের জন্য আমি আরেকবার রিপিট করে দেই। আপনার হাতের 5টা আঙ্গুলের দিকে তাকান। আপনার হাতের 5টা আঙ্গুলের ফার্স্ট আঙ্গুলটা হচ্ছে আপনার আইএলস লেখার ফার্স্ট পার্ট, টাইপ 1-এর। এটা হচ্ছে প্যারাফ্রেজিং, অর্থাৎ ভূমিকা লেখা, নিজস্ব ভাষায় লেখা। এখন ধরেন আপনার সামনে একটা বার চার্ট দেওয়া আছে বা গ্রাফ চার্ট দেওয়া আছে, যেখানে লেখা হয়েছে মাদারীপুরের বিভিন্ন কলেজের পাশের হারের সংখ্যা। সো যেই সম্পর্কিত এই বার চার্টটি তৈরি হয়েছে সেই সম্পর্কিত একটা লাইন কোশ্চেনে আপনাকে লিখতে হয় কিন্তু ভূমিকাতে, যে আমি এই ব্যাপারে চার্টটা দেখছি, এটা এত সাল থেকে এত সালের ডেটা দেখাইছে বা এইখান থেকে এইখানকার ডেটা দেখাইছে। সো এই যে প্রথমে এক বাক্যে আপনার পুরো বার চার্টটিকে ব্যাখ্যা করা, এটাকেই বলে প্যারাফ্রেজিং। এটা হচ্ছে আপনার লেখার 5 ভাগের প্রথম ভাগ। সো আপনার এক হাতের প্রথম আঙ্গুল গেল। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে ওভারভিউ লেখা। ওভারভিউতে কী লিখতে হয়, এখানে সর্বোচ্চ ডেটা কোনটি এবং সর্বনিম্ন ডেটা কোনটি। সর্বোচ্চ ডেটা বলতে বোঝায় কোন কলেজে মাদারীপুরের সবচেয়ে বেশি পাস করছে আর কোন কলেজে মাদারীপুরের সবচেয়ে কম পাস করছে, সেটি নির্দেশ করা হচ্ছে আপনার ওভারভিউয়ের কাজ। এরপরে আসে বডি প্যারাগ্রাফ 1, আপনার হাতের 3 নাম্বার আঙ্গুল, অর্থাৎ আপনার লেখার তৃতীয় ধাপ। এখানে আপনাকে লিখতে হবে সর্বোচ্চ ডেটাগুলো। এখন সর্বোচ্চ ডেটা কি, মাদারীপুরে যেই কলেজগুলো সবচেয়ে বেশি ভালো করছে সেই কলেজের কথাগুলো আপনি লিখবেন বডি প্যারাগ্রাফ 1-এ, অর্থাৎ আপনার লেখার তৃতীয় পার্টে, অর্থাৎ আপনার 3 নাম্বার আঙ্গুলে। চতুর্থ পার্টে হবে যেই কলেজগুলো সবচেয়ে খারাপ করছে, যেমন মনে করেন চরমুগুরিয়া কলেজে সবাই ফেল করছে, এরকম আরও বেশ কিছু কলেজের সমস্ত শিক্ষার্থী ফেল করেছেন, তাদের কথা ব্যাখ্যা করার জন্য আপনি লিখবেন বডি প্যারাগ্রাফ 2-তে, যেটা আপনার হাতের আঙ্গুলের চতুর্থ ধাপ। এরপরে সর্বশেষ লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে কনক্লুশনস। কনক্লুশনস মানে কি, উপসংহার। এখন এই উপসংহার কিভাবে লিখবেন আর প্যারাফ্রেজ কিভাবে লিখবেন, এই চিন্তার থেকে আপনাদের মাথাকে মুক্ত করে দিচ্ছি আমি। আপনার হাতের 5টা আঙ্গুলের 2টার দায়ভার আমি নিয়ে নিচ্ছি, যাতে আপনারা মাঝখানে 3টা অংশ লেখার সময় পরীক্ষায় ফোকাস করতে পারেন। সো প্রথম যে লাইনটা লিখবেন, ধরেন আপনি দেখলেন যে মাদারীপুরের বিভিন্ন কলেজে পাশের হার নিয়ে তুলনা হয়েছে। এখন এটাকে আপনি প্যারাফ্রেজ কীভাবে করবেন, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, শোস, কম্পেয়ার্স। 3টার ভেতর থেকে যে কোনো একটা ওয়ার্ড পিক করেন, ধরে নেন ইলাস্ট্রেটসটাই পিক করলাম। দ্য বার চার্ট ইলাস্ট্রেট দ্য প্রপোর্শন অফ পাসিং রেট ইন মাদারীপুর ডিস্ট্রিক্ট। এখন এই 2টা শূন্যস্থানে কি বসবে, এই 2টা শূন্যস্থানে বসবে যে কোন জেলা বা কোন বিষয় নিয়ে কিংবা কোন ব্যক্তি নিয়ে কথা বলা হচ্ছে এবং তার কি নিয়ে কথা বলা হচ্ছে তা দ্বিতীয় প্যারায় বসবে। যেমন ধরেন নটরডেম কলেজের শিক্ষার্থীদের A+ পাওয়ার রেট নিয়ে কথা বলা হচ্ছে। সো ফার্স্ট জায়গায় বসবে নটরডেম কলেজ, আর দ্বিতীয় বিষয় কি, তাদের কি নিয়ে কথা বলা হচ্ছে, A+ পাওয়ার হার নিয়ে কথা বলা হচ্ছে। এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে, পাশের হার নিয়ে কথা বলা হচ্ছে, কার, মাদারীপুর ডিস্ট্রিক্টের। ঠিক একইভাবে ধরেন আপনি মাদারীপুর সরকারি কলেজের কোন কোন শিক্ষার্থীরা পাস করছে তা নিয়ে কথা বলতেছেন। সো মেইন টপিকটা হচ্ছে মাদারীপুর সরকারি কলেজ, আর এর কি নিয়ে কথা বলা হচ্ছে, এর পাশের হার নিয়ে কথা বলা হচ্ছে। সো এই যে 2টা শূন্যস্থান, এই প্রথম শূন্যস্থানটিতে বসবে কোন কাকে নিয়ে কথা বলা হচ্ছে, দ্বিতীয়টিতে বসবে তার কোন বিষয়কে নিয়ে কথা বলা হচ্ছে। সো এইখানে যা হবে, দ্য বার চার্ট ইলাস্ট্রেট দ্য প্রপোর্শন অফ পাসিং রেট ইন মাদারীপুর ডিস্ট্রিক্ট। এই বার চার্টটি শো করতেছে পাশের হার মাদারীপুর শহরের। সো
এইখানে যেমন বলা হয়েছে যে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবজেক্ট যে চয়েস করতেছেন 2010 সালে তা নিয়ে আলোচনা করা হয়েছে। দ্য বার চার্ট শোজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস চুজিং ডিফারেন্ট মেজর্স ইন 2010। সো এইটাকে আপনি এইভাবে কীভাবে প্যারাফ্রেজ করবেন, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দ্য সাবজেক্ট চয়েস অফ দি স্টুডেন্টস ইন দ্য ইয়ার 2010। সো দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, এই হুবহু কথা বসালেন দ্য প্রপোর্শন অফ সাবজেক্ট চয়েস, এখানে বসালেন কি সাবজেক্ট চয়েস ইন কত সালে 2010 সালে 2010। এখন ধরেন আপনার কোশ্চেনে এরকম দেওয়া আছে 2025 সালে মাদারীপুরের শিক্ষার্থীদের পাশের হার। সো আপনি এখানে বাক্যটা কি লিখতে পারেন, এটাকে অনুসরণ করে দ্য বার চার্ট ইলাস্ট্রেট দ্য প্রপোর্শন অফ কি পাসিং রেট ইন মাদারীপুর ইন 2025। এখন যদি মনে করেন আপনার সাল উল্লেখ করা আছে, সো আপনি লাস্টে সালটা উল্লেখ করে দেবেন। তবে মাথায় রাখবেন এখানে দুইটা সাল কখনোই উল্লেখ করবে না। লাইন চার্টে যেমন 2, 3, 4, 5 একাধিক সাল হতে পারে, বাট এই বার চার্টে শুধুমাত্র একটা সাল হবে সর্বদা। সো যেমন এই যে শিক্ষার্থীদের সায়েন্স আর্টস কমার্স সাবজেক্ট চুজ করা হয়েছে 2010 সালে, এইটার তুলনা যখন করছে সেটা প্যারাফ্রেজিং কীরকম হইল, দ্য বার চার্ট ইলাস্ট্রেট দ্য প্রপোর্শন অফ স্টুডেন্টস হু সিলেক্টেড ভেরিয়াস একাডেমিক সাবজেক্ট ইন 2010। এইবার আসছি কনক্লুশনে। আপনাদের মাথা থেকে তো আমি এই চিন্তা দূর করে দিলাম যে আপনি প্যারাফ্রেজিং বা ভূমিকা কীভাবে লিখবেন। এই লাইনের শূন্যস্থানে শুধু 2টা ওয়ার্ড বসিয়ে আপনার প্যারাফ্রেজিং ডান, আপনার লেখার 5 ভাগের 1 ভাগ আমরা শেষ। এরপরে লেখার শেষ ভাগ অর্থাৎ কনক্লুশন কীভাবে লিখবেন তা আমরা দেখব। কনক্লুশন লেখার জন্য আপনার একটা কথা মাথায় রাখতে হবে, বিগ পিকচার অনলি, নো নাম্বারস জাস্ট ট্রেন্ড। আপনার সামগ্রিকভাবে কী ঘটছে তা আপনাকে ব্যাখ্যা করতে হবে। যেমন ধরেন আপনি আপনার নানু বাসায় গেছেন বা দাদা বাসায় গেছেন বেড়াইতে, সো আপনার ফিরে আসার পর আপনার মা জিজ্ঞেস করলো দাদা বাড়িতে কী হয়েছে, আপনি এখন বলা শুরু করবেন আমি দাদা বাড়িতে গেছি, দাদা বাড়িতে পৌঁছাইছি, বসছি, বসার পরবর্তীতে একটু বাতাস খাইছি, এরপরে খাবার দাবার খাইছি, এর পরবর্তীতে রুম থেকে বের হয়েছি, এরপরে চাচার সাথে কথা বলছি। আপনি কিন্তু এইভাবে ব্যাখ্যা করতে পারবেন না বার চার্টে, করলে আপনাকে নেগেটিভ মার্কিং করা হবে। আপনার ব্যাখ্যা করতে হবে কীভাবে, যে মা আমি আজকে দাদা বাড়িতে গেছিলাম, সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, আমাকে অনেক খাবার খাইতে দিছে, সবার সাথে গল্প করছি, আমি তারপরে চলে আসছি দাদা বাড়ি থেকে। ঠিক সেইভাবেই এখন আপনাকে ব্যাখ্যা করতে হবে যে মাদারীপুর শহরে 10টা কলেজই মোটামুটি অনেকেই পাশ করছে, যেখানে সবচেয়ে বেশি পাশ করছে মাদারীপুর সরকারি কলেজ থেকে এবং সবচেয়ে কম পাশ করছে চরমুগড়িয়া কলেজ থেকে, সেখানে বেশিরভাগই ফেল করছে। এই যে শর্টকাটে আপনি মাদারীপুরের একটা আইডিয়া দিলেন, আসমত আলী খান কলেজ, তার পরবর্তীতে মনে করেন শিবেরচর কলেজ, এই প্রত্যেকটা কলেজের নাম মুখে না নিয়ে একবারে টোটালি ব্যাখ্যা করে দিলেন মাদারীপুরের অবস্থা কী। এইটাই হচ্ছে আপনার কনক্লুশনে করতে হবে, যে খুব কম কথা বলবেন কিন্তু বুঝাই দিবেন অ্যাকচুয়ালি কী ঘটছে এই জায়গায়। যেমন ধরেন এই যে উপরে একটা উদাহরণ দেখলাম যে বাংলাদেশের শিক্ষার্থীরা সায়েন্স আর্টস কমার্স বেছে নিচ্ছে কীরকম সেটার তুলনা। এখন আপনি তো বলা শুরু করবেন না যে ঢাকায় এই কলেজে এই কয়জন সায়েন্স নিছে, এই কয়জন আর্টস নিছে, এই কয়জন কমার্স নিছে, সিলেটে এই কয়জন। সো এইভাবে উল্লেখ না করে আপনি টোটালি বললেন যে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরা সায়েন্স বেছে নিয়েছে, এছাড়াও অন্যান্য বাকি একটা গুরুত্বপূর্ণ অংশ আর্টস এবং কমার্স বেছে নিয়েছে, কিন্তু সায়েন্সের ক্যারিয়ার অপরচুনিটি সহজ হওয়ার কারণে বেশিরভাগই সায়েন্স নিছে। এক কথায় কিন্তু আপনি বাংলাদেশের আইডিয়া দিয়ে যে বাংলাদেশে কী ঘটছে সায়েন্স আর্টস কমার্স বেছে নেওয়ার ব্যাপারে। সো এইটাই হচ্ছে আপনার কনক্লুশন বা উপসংহারের কাজ। এখন এই উপসংহার লেখার জন্য আপনি 3টার ভেতরে যে কোনো একটা ফ্রেজ ইউজ করতে পারেন। আই রিপিট, 3টার ভেতরে যে কোনো একটা, আবার 2টি আপনারা ইউজ করে ফেলেন না কখনো লেখার ভুলে, এটা অনেককেই আমি করতে দেখছি, তখন কিন্তু আপনার লেখাটা একটু দৃষ্টিকটু দেখায়। যেমন ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট, ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট দিয়ে এরপরে আমরা কী লিখবো, ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য হাইয়েস্ট পাসিং রেট ফ্রম মাদারীপুর ইজ ফ্রম মাদারীপুর গভর্নমেন্ট কলেজ। মাদারীপুর গভর্নমেন্ট কলেজ থেকে মাদারীপুরের সর্বোচ্চ পাশের হার এসেছে। হোয়ারেলস শিবচর কলেজ স দ্য লোয়েস্ট পাসিং রেট, যেখানে শিবচর কলেজ লোয়েস্ট পাসিং রেট দেখেছে। অথবা আপনি এটাও লিখতে পারেন হোয়ারেলস দ্য লোয়েস্ট পাসিং রেট ওয়াজ ফ্রম শিবচর কলেজ হোয়ার এভরিওয়ান ফেইল্ড, সেখানে শিবচর কলেজের সবচেয়ে কম পাশের হার ছিল যেখানে সকলেই ফেল করেছে। তার পরবর্তীতে আপনি এটা একই বাক্যকে ইট ক্যান বি সিন দ্যাট দিয়েও লিখতে পারেন। ইট ক্যান বি সিন দ্যাট দ্য গ্রেটেস্ট রেজাল্ট কেম ফ্রম দি মাদারীপুর গভর্নমেন্ট কলেজ ইন দ্যাট ডিস্ট্রিক্ট, সবচেয়ে মহৎ রেজাল্ট এসেছে মাদারীপুর সরকারি কলেজ থেকে মাদারীপুর শহরে, যেখানে শিবচর কলেজ সবচেয়ে খারাপ রেজাল্ট করছে। সো এইভাবে আপনি ফ্রেজগুলোকে ইউজ করতে পারেন আপনার কনক্লুশনে। দেখেন আপনার হাতের যে 5টা আঙ্গুল নিয়ে আপনার টেনশন, যে আপনার লেখার এই 5টা অংশ ক্লিয়ার হইতে হবে, সব জায়গায় ওয়ার্ড ঠিক থাকতে হবে, গ্রামার ঠিক থাকতে হবে। আমি কিন্তু আপনাকে ভূমিকার কনক্লুশন 5টা পার্টের ফার্স্ট অ্যান্ড লাস্ট পার্টের চিন্তা থেকে মুক্ত করে দিলাম। এই 2টা পার্টে আপনি শুধু এই শূন্যস্থানে ওয়ার্ড বসাই দিবেন, আপনার কোনো চিন্তা করতে হবে না এখানে কোন ওয়ার্ড দিলাম না, কোন গ্রামার বসাইলাম না, কি করলাম। আপনার ফার্স্ট অ্যান্ড লাস্ট পার্ট কমপ্লিট।
অ্যান্ড মাঝখানে 3টা পার্ট লেখার ক্ষেত্রে কি করতে হবে, উপরে যেই ওয়ার্ডগুলো শিখালাম, উপরে যেই ফ্রেজগুলো শিখালাম, উপরে যেই নিয়মগুলো বললাম যে এইটা আপনার করা যাবে, এইটা আপনার করা যাবে না, সেইগুলো ব্যাখ্যা করলাম, এইটা অনুসরণ করবেন। আপনি লিখে দিয়ে আসবেন। আপনি ধরেন ইংরেজিতে সেরকম একটা ভালো না, আপনি ইংরেজি বলতেও পারেন না সেরকমভাবে যে আপনি কোনোভাবে আইএলটিএস স্পিকিংটা করতে পারেন, কিন্তু আপনি ইংরেজি সেরকম পটু না বা বুঝতে পারেন না। আপনি যখন আপনার রাইটিংয়ের মার্কিং সেকশনটা দেখবেন, রেজাল্ট দেওয়ার পর আপনি শুধু অবাক হয়ে যাবেন, দেখবেন আপনার মার্কিং 7, 7.5 কিংবা 8ও চলে আসছে। সো একটা উপসংহারের এক্সাম্পল দিই যে কনক্লুশনে, ওভারঅল টেকনিক্যাল ফিল্ডস অ্যাট্রাক্টেড দ্য লার্জেস্ট শেয়ার অফ স্টুডেন্টস হোয়ারেস আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ওয়ার দ্য লিস্ট পপুলার। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টেকনিক্যাল ফিল্ডে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পড়ছে এবং আর্টস এবং হিউম্যানিটি রিলেটেড সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা কম পড়ছে। এটা হচ্ছে ওই বাংলাদেশের সায়েন্স আর্টস কমার্স বেছে নেওয়ার ওই গ্রাফস্টার বার চার্টটার একটা কনক্লুশন। সো এটা মাদারীপুরের ক্ষেত্রে দিলে কীরকম হতো, কলেজের A+ ক্ষেত্রে বা কলেজ পাশের ক্ষেত্রে, ওভারঅল the most number of passing rate is from Madaripur Government College, whereas the where the least passing rate was from Shipchor College, or the least passing rate was from any college, যেটা মেনশন করা থাকবে বার চার্টে। সো এইভাবেই আপনি আপনার লেখাটাকে প্রপারলি ইঞ্জিনিয়ার্ড করতে পারবেন। এখন দেখি যে আপনার লেখার যে 5টা পার্ট থাকতে হবে তা আমি আবার রিপিট করে দিচ্ছি। আপনি মাথায় রাখবেন, আপনার হাতের দিকে তাকালেই আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আপনার হাতটা হচ্ছে চিট কোড আপনার আইএলটিএস এক্সামে মার্ক পাওয়ার। হাতের দিকে আপনি তাকান, আপনার সামনে আপনার হাতটি নিয়ে প্রথম আঙ্গুল বৃদ্ধাঙ্গুলটা, এটা হচ্ছে কি আপনার প্যারাফ্রেজিং ভূমিকা বা স্টার্টিং। আপনার প্রথম প্যারা হবে প্যারাফ্রেজিং। এই প্যারাফ্রেজিং কীভাবে করবেন, উপরে যে এক লাইন বাক্য শিখিয়ে দিয়েছি ওখানে 2টা ওয়ার্ড বসিয়ে দিবেন, আপনার প্যারাফ্রেজিং শেষ, বা আপনার লেখার তো 100 ভাগের 20 ভাগ শেষ। এবার দ্বিতীয় কাজ কি, আপনার লেখায় ওভারভিউ দেওয়া। এখন এই ওভারভিউতে আবার আমি কি লিখবো, ওভারভিউতে লিখবেন কোন কলেজে সর্বোচ্চ পাস করেছে এবং কোন কলেজে সর্বনিম্ন পাস করেছে, অর্থাৎ সর্বোচ্চ যেই সংখ্যাটা এবং সর্বনিম্ন যেই সংখ্যা, জাস্ট এইটুকু লিখবেন, আপনার ওভারভিউ ডান। এরপরে আপনার হাতের তৃতীয় আঙ্গুল বডি 1 কি উল্লেখ করবেন, ভালো উচ্চ হাই ডেটাগুলো, অর্থাৎ যেই কলেজগুলোতে সবচেয়ে বেশি পাস করেছে সেগুলো উল্লেখ করবেন বডি 1-এ। আর বডি 2-তে তাইলে কী থাকবে, যেই কলেজগুলোতে সবচেয়ে বেশি ফেল করছে বা সবচেয়ে রেজাল্ট খারাপ করছে সেই কলেজগুলোর ব্যাপারে আলোচনা করবেন বডি 2-তে। এরপরে হাতের শেষ আঙ্গুল, সেইটা হচ্ছে কনক্লুশন মানে কি, উপসংহার। আর উপসংহারে কি থাকবে আমি তো সেটা বুঝালামই এই উপরে, যে আপনি এখানে পুরো বিস্তারিত না বলে এক কথায় বলবেন যে মাদারীপুরে ওভারঅল খুব খারাপ একটা রেজাল্ট করে নাই মাদারীপুরে সব কলেজই মোটামুটি বেশ কিছু পাস দেখছে, যেখানে মাদারীপুর কলেজ খুবই ভালো করছে আর এই শিবচর কলেজ একটু বেশি খারাপ করছে, সবাই ফেল করছে। এই উপসংহারে গিয়ে আপনি সেটাই ব্যাখ্যা করবেন যে সবচেয়ে ভালো কে করছে, সবচেয়ে খারাপ কী করছে, আপনার এলাকায় মোটামুটি কী হয়েছে সেটা ব্যাখ্যা করবেন আপনার কনক্লুশনে। সো অ্যানাদার পারসন ইজ ওয়েটিং ইন দ্য ওয়েটিং রুম। তিনি ক্লাসে জয়েন করতে আজকে অনেক লেট করছেন। সো অ্যাড ইট। সো এইভাবে যখন আপনি আপনার কনক্লুশনটা দিলেন, আপনার ইন্ট্রো, ওভারভিউ, বডি 1, বডি 2 এবং এর পরবর্তীতে একটা কনক্লুশন দিলেন, 5টা ধাপ লিখলেন, আপনার মার্কিং খুবই সুন্দর সুস্পষ্ট একটা মার্কিং আসবে। এখন লাস্ট বাট নট লিস্ট, শর্ট, ক্লিয়ার অ্যান্ড ইজি, ফলো দিস ফর্মুলা, ব্যান্ড 8+ রেডি। এইটা আমি শুরুর দিকের একটা F1 ব্যাচের ক্লাসের দিকে বলছিলাম যে আপনার লেখা সহজ, সংক্ষিপ্ত, সুস্পষ্ট হবে যাতে আপনার ব্যান্ড স্কোর 8+ থাকে। এই একটা কমন উদাহরণ আমি সবসময় দিই। যেমন ধরেন আপনি আমাকে বলতেছেন যে এখন ক্লাস করতে এসে আপনি বলা শুরু করলেন যে ভাই এই যে আমি এই ক্লাসটা করছি, এই ক্লাসের সব কিছু আমি ঠিকঠাক বুঝেছি, রাত্রেবেলা আমি হোমওয়ার্ক করব, কালকে সকালে আপনাকে হোমওয়ার্ক পাঠিয়ে দিব, আপনি তাইলে চেক করে আমাকে একটু বলে দিন কোন জায়গায় সমস্যা। আমি খুব সুন্দর আপনার কথা বুঝছি যে আচ্ছা আপনি আমাকে কি বলছেন যে আপনি এখন রাত্রে হোমওয়ার্ক করে আমাকে সকালে দিবেন, আমি চেক করে আপনাকে জানাবো যে আপনি কী কী ভুল করছেন। এর বদলে আপনি বলা শুরু করলেন ভাই হোমওয়ার্ক করছি, কালকে দেখেন আমার দেখা দিয়েন। তো আমার কাছে তখন খুব ইনফর্মাল লাগবে যে আপনি কীরকম ইনফর্মালভাবে বলতেছেন, যেটা আমার কাছে সুস্পষ্ট না। কিন্তু এর চেয়েও ভয়ানক যেই জিনিসটা লাগবে সেটা আপনারা আইএলটিএস পরীক্ষায় করে আসেন, নিজের ইচ্ছায় করে আসেন। কি করেন জানেন, আইএলটিএস পরীক্ষায় আপনারা লিখে আসেন যে এমন একটা অ্যান্সার যেখানে কঠিন ওয়ার্ড থাকে। এখন কঠিন ওয়ার্ড থাকলে সমস্যা কি, আপনি বলতে পারেন ভাই আমি কঠিন ওয়ার্ড লিখছি, আমার আইএলটিএসের অ্যান্সার তো সুন্দর দেখা গেছে। না ভাই, আপনার অ্যান্সার সুন্দর দেখা যায় নেই। আপনার অ্যান্সার কীরকম শোনা গেছে যে ভাই আজকে আমি আইএলটিএস ক্লাস সমাপ্ত করিয়া আমি আইএলটিএসের খাতা লইয়া বসিয়াছি, এরপরে আমি আইএলটিএসের বিভিন্ন বিষয়াদি পর্যবেক্ষণ করিয়া বুঝিয়াছি কোন বিষয়টি আমাকে সম্পন্ন করিতে হইবে, এরপরে আমি সেই বিষয়ে আমার বাড়ির কাজ সম্পন্ন করিয়া কালকে সকালে ঘুম থেকে উঠিয়া আপনাকে পাঠাইয়া দিব, আপনি খাতাখানি লইয়া চেক করিয়া আমাকে জানাইবেন
দেখবেন আমার অপারগতা কোন কোন বিষয়ে রয়েছে, আমি সেই জায়গাগুলো সুস্পষ্টভাবে নিজের উন্নতি করিবার প্রচেষ্টা করিব। আপনি যখন কঠিন কঠিন আইএলস ওয়ার্ড লেখেন আপনার অ্যান্সার ঠিক এই রকমই লাগে ইনভিজিলেটরের কাছে, আর তিনি তখন সেখানে আপনাকে নেগেটিভ মার্কিং করেন, কেননা আপনার অ্যান্সারকে অদ্ভুত দেখা যাচ্ছে। সুতরাং আপনাকে লিখতে হবে সংক্ষিপ্তভাবে, পরিষ্কারভাবে এবং সহজ ভাষায়, তাইলেই আপনার ব্যান্ড স্কোর থাকবে 8-এর ওপরে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট আমাদের আইএলসের বার চার্টে কী লিখতে হবে। এখন একটা আমরা উদাহরণ অ্যান্সার দেখি। আমাদের এই রাইটিং সেগমেন্টের ক্লাস শেষ হতে আর 10 মিনিট আছে, এর মাঝখানে আমরা একটা উদাহরণ দেখব, তারপরে এই লিঙ্কটা এন্ড হয়ে যাবে অ্যান্ড নিউ লিঙ্কে আমরা রিডিং স্পিকিং ক্লাস করব। সো এখন আমরা দেখব যে একটা উদাহরণ অ্যান্সার। সো উদাহরণ অ্যান্সারটা কীরকম? দ্য বার চার্ট বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস চুজিং ডিফারেন্ট মেজর্স অ্যাট ইউনিভার্সিটি ইন 2010। এখানে 2010 সালে বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসের ব্যাপারে বলা হয়েছে। এখন দেখি 2010 সালে শিক্ষার্থীরা ইউনিভার্সিটিতে কী সাবজেক্ট নিয়েছিল। ও আচ্ছা, দেখলাম 30% শিক্ষার্থী বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং নিয়েছিল, 20% শিক্ষার্থী বিবিএতে বিজনেসে ভর্তি হয়েছিল, 20% সায়েন্স রিলেটেড সাবজেক্ট যেমন মনে করেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, র সাবজেক্টগুলো ইউনিভার্সিটিতে নিয়েছিল। লতে ভর্তি হয়েছিল 15% শিক্ষার্থী, মেডিসিন বা মেডিকেলে 15%, আর্টস রিলেটেড সাবজেক্ট ইউনিভার্সিটিতে নিয়েছিল 5%, হিউম্যানিটিস নিয়েছিল 5%। সো এখন কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝছেন যে এই চার্টে কী কী ব্যাপারে তথ্য বলা হয়েছে। এখন আসেন আমরা নিচে উদাহরণ অ্যান্সার দেখার আগে নিজের মাথাটা একটু ঝালাই করে নেই যে আমাদের কী কী লিখতে হবে। মনে করেন দেখেন আপনার 5 আঙ্গুলের প্রথম পার্ট ছিল আপনার ওভারভিউ বা আপনার প্যারাফ্রেজিং, অর্থাৎ আপনার ভূমিকা লিখুন। এখন এই ভূমিকা লেখার জন্য আপনার সেন্টেন্সটা কী ছিল, উপরের সেন্টেন্সে আমরা বসিয়ে দেখব দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দ্য প্রপোর্শন অফ সাবজেক্ট চয়েস ইন 2010। প্রপোর্শন অফ কি? সাবজেক্ট চয়েস। আপনি যেহেতু বার চার্টটা রয়েছে বিভিন্ন সাবজেক্ট চয়েস নিয়ে, তাই সাবজেক্টের নাম বসালেন যে প্রপোর্শন নাম্বার অফ সাবজেক্ট চয়েস কত সালে? ইন 2010। শেষ, আপনার প্যারাফ্রেজিং শেষ, আপনার ফার্স্ট অ্যাঙ্গুলের কাজটা। এরপরে আপনার দ্বিতীয় কাজ কী ছিল? ওভারভিউ লেখা। ওভারভিউ কি? ট্রেন্ডটা, যে সর্বোচ্চ কি সর্বনিম্ন কি এটা একটু ব্যাখ্যা করা। এখন আসি আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কি দেখতে পাচ্ছি। ও আচ্ছা, সর্বোচ্চ শিক্ষার্থী ভর্তি হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে এবং সর্বনিম্ন হিউম্যানিটিসে। সো আমরা আমাদের দ্বিতীয় প্যারাতে শর্টকাটে লিখতেছি যে into the bar chart we can see that the highest number of students are studying in engineering whereas the lowest number of student is from humanities। যেখানে সর্বোচ্চ শিক্ষার্থী 2010 সালে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিল, সর্বনিম্ন ভর্তি হয়েছিল হিউম্যানিটিসে। সো শেষ, আপনার ওভারভিউও লেখা শেষ। এরপরে আপনি বডি 1, বডি 2 আর কনক্লুশন লিখবেন। এখন বডি 1-এ কি লিখবেন? বডি 1-এ লিখবেন, আমি কিন্তু রিপিট করছি যে সর্বোচ্চ ডেটাগুলো, ভালো অবস্থাগুলো, ওই কলেজে পাশের হারের ব্যাপারে বলছিলাম, যেই কলেজগুলো ভালো করছে তারা থাকবে বডি 1-এ, অর্থাৎ আপনার 3 নাম্বার প্যারায় লেখার। আর চতুর্থ প্যারায় থাকবে যেই কলেজগুলো খারাপ করছে বা কম মার্ক পাইছে বা পাস ফেল বেশি করছে তারা থাকবে বডি 2-তে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং, বিজনেস, সায়েন্স এরা মোটামুটি ভালোর দিকে আছে, আর ল, মেডিসিন, আর্টস, হিউম্যানিটিস এরা মোটামুটি একটু ডাউনের দিকে আছে। বলছি না এরা খারাপ, কিন্তু এইখানে এই 3টা সাবজেক্টে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে আর এই 4টা সাবজেক্টে একটু কম শিক্ষার্থী ভর্তি হয়েছে। সো আপনার বডি 1-এ থাকবে ইঞ্জিনিয়ারিং, বিজনেস, সায়েন্স, আর বডি 2-তে থাকবে ল, মেডিসিন, আর্টস, হিউম্যানিটিস। সো এটাকে আপনি বডি 1, বডি 2 কীভাবে লিখতে পারেন? ইঞ্জিনিয়ারিং রেকর্ডেড দ্য হাইয়েস্ট ফিগার অ্যাট নিয়ারলি 30% of the student body. Business and science followed where the 15% students studied. Body 2-তে আপনি কি লিখবেন? In contrast, law and medicine attracted moderate shares where 50% students studied and the least amount of students were in 10% and which were arts and humanities. অর্থাৎ আপনার বডি 1-এ আপনি লিখলেন যে ইঞ্জিনিয়ারিং, বিজনেস এবং সায়েন্সের সবচেয়ে বেশি শিক্ষার্থী আসছিল, তার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বেশি, যেটা ছিল 30%। এরপরে বডি 2-তে লিখলেন যে ল, মেডিসিন, আর্টস, হিউম্যানিটিসে কম সংখ্যক শিক্ষার্থী আসছে, কিন্তু যেখানে সবচেয়ে কম আসছে আর্টস এবং হিউম্যানিটিসে 2জনের 5%। সো এইভাবে আপনি ব্যাখ্যা করলেন যে আপনার বডি প্যারাগ্রাফ 1-এ কী হবে, বডি প্যারাগ্রাফ 2-তে কী হবে। লাস্ট বাট নট লিস্ট যেই পার্টটা আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে কনক্লুশনস। কনক্লুশনসে আপনাকে কি লিখতে হবে? কনক্লুশনসে আপনাকে টোটাল আইডিয়া দিতে হবে। এখানে আপনি পুরো বিস্তারিত নিয়ে কথা বলতে পারবেন না। যেমন কনক্লুশনে এখানে আপনাকে বলতে হবে যে এইখানে আমরা দেখতেছি সায়েন্স রিলেটেড সাবজেক্টে শিক্ষার্থীদের ভর্তির বেশি আগ্রহ দেখা গেছে, যেখানে ক্রিয়েটিভ বা সৃজনশীল সাবজেক্ট যেমন আর্টস বা কমার্সে শিক্ষার্থীরা কম ভর্তি হয়েছে। এটাকে কনক্লুশনে এক বাক্যে কীভাবে বলতে পারেন? ওভারঅল ফ্রম দ্য গ্রাফ উই স দ্যাট দ্য হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার science related subject were from science related subject
অ্যালং উইথ বিজনেস, যেখানে আমরা দেখতেছি সবচেয়ে বেশি শিক্ষার্থী আসছিল সায়েন্স রিলেটেড সাবজেক্ট থেকে, যার মাঝখানে বিজনেসও রয়েছে, এবং সবচেয়ে কম শিক্ষার্থীরা আসছে ক্রিয়েটিভ সাবজেক্ট থেকে, যেমন আর্টস বা হিউম্যানিটিস থেকে, যেখানে সবচেয়ে কম এরাই। সো এইভাবে উপসংহারে আপনি এক কথায় বুঝাই দিলেন যে আপনি এখানে কি দেখছেন। এখন উপসংহার লেখার একটা ট্রিক্স আছে। ধরেন আপনার সামনে আপনার ছোট ভাই বসে আছে, সে বলতেছে ভাইয়া এইখানে এরকম বারবার চিহ্নগুলোতে কি লেখা আছে, এইগুলো কি? তখন আপনি সংক্ষেপে তাকে বলেন যে আরে এখানে এই উঁচা উঁচা বার যেগুলো দেখতেছো এইগুলো হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং, বিজনেস আর সায়েন্সে কয়জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, আর বাকিগুলো হচ্ছে কি হিউম্যানিটিস, আর্ট, মেডিসিনে কয়জন ভর্তি হয়েছে। আর সহজে যদি তোমাকে বলি তাহলে এই যে সায়েন্স নিয়ে তোমরা যারা পড়ছো এই 9, 10, 11, 12 তারা যেই সাবজেক্টগুলো নিয়েছে সেগুলো এখানে বেশি পপুলার ছিল, আর্টস হিউম্যানিটিসেরগুলো একটু কম পপুলার ছিল। এইটাই হচ্ছে বারে রয়েছে। এরকম আপনার একটা ছোট ভাইকে বা ছোট বোনকে আপনি যেইভাবে বুঝাবেন ঠিক সেম স্ট্র্যাটেজিতে এইখানে আপনি আপনার উপসংহার লিখবেন। আর উপসংহার লেখার ক্ষেত্রে আপনার কিছু সহায়ক বাক্য রয়েছে যা আমরা উপরে দেখে আসছি, যেমন এই overall it is clear that the highest number of students were from the subject science and the lowest number of the subject were arts and humanities. সো এইভাবে কিন্তু আপনি খুব সহজে উপসংহার লিখতে পারেন। এখন আসি একটা শর্ট পোস্টমর্টম করি, যে এই লেখাটাকে কাটাছেঁড়া করে বলি এটা কেন 8+ ব্যান্ডের লেখা। এই লেখায় প্রথমত টাস্ক অ্যাচিভমেন্ট হয়েছে। টাস্ক অ্যাচিভমেন্ট মানে কি? আপনার হাতের যে 5টা আঙ্গুল রয়েছে এই 5টা বিষয়ই এই লেখার মধ্যে উল্লেখ রয়েছে। স্টার্টিং, ওভারভিউ, বডি 1, বডি 2, কনক্লুশন। আচ্ছা ঠিক আছে। কোহিরেন্স অ্যান্ড কোহিশন, এই কোহিরেন্স অ্যান্ড কোহিশন মানে কি? এই সিরিয়ালটা ঠিক আছে, বডি 1-এ হাইয়েস্ট ডেটা লিখছেন, বডি 2-এ লোয়েস্ট ডেটা লিখছেন, ভূমিকার জায়গায় ভূমিকাই লিখছেন, কনক্লুশনের জায়গায় কনক্লুশনই লিখছেন, মানে কোন প্যারায় কী লিখতে হবে এতক্ষণ ক্লাসে আপনি যা শিখলেন সেগুলো ঠিকঠাক জায়গায় লিখছেন। আচ্ছা ঠিক আছে। এরপরে লেক্সিক্যাল রিসোর্সেস। এখন আপনি বলতে পারেন যে ভাই পৃথিবীতে তো 2-3 লাখ ওয়ার্ড আছে, আমি কী মুখস্থ করব? এতগুলো মুখস্থ করতে হবে না, উপরে আপনাকে জাস্ট 16টা ওয়ার্ড দিছি, ওর মাঝখানে পার লেখা থেকে 2টা করে ওয়ার্ড মুখস্থ রাখবেন। বার চার্টের ক্ষেত্রে অন্য চার্টের লেখা বার চার্টে আনবেন না, আমি রিপিট করতেছি, অন্য চার্টের একাডেমিক ওয়ার্ড বার চার্টে আনবেন না। উপরে যেই চার্টের লিস্টটা দেওয়া আছে বার চার্টের জন্য সেই ওয়ার্ডগুলো আপনি আপনার লেখার মাঝখানে দিয়ে দেবেন। লাস্ট বাট নট লিস্ট, গ্রামাটিক্যাল রেঞ্জ ঠিক রাখবেন। এখানে গ্রামারটা ঠিক রাখার চেষ্টা করবেন, আর বাকিটা আল্লাহ ভরসা, কেন গ্রামারের টুকটাক ভুল হইতেই পারে, এটা ওনারা মেনে নেয়। এখন আপনি বলতে পারেন ভাই আপনি বললেন কি মাত্র 8টা ওয়ার্ড, আমার লেখা তো লিখতে লাগবে 150 ওয়ার্ড, এই 8টা ওয়ার্ড যদি আমি লেখার মধ্যে বসাই তাহলে কি আমাকে ব্যান্ড স্কোর বেশি দেবে? এই 8টা ওয়ার্ডের কারণে দিবে। কেননা ভাবেন আপনি যখন একটা মনে করেন শরবত বানাচ্ছেন, আপনি 1 জগ শরবতে বলতেই পারেন যে 2 চামচ চিনি দিলাম, কিন্তু দেখেন ওই 2 চামচ চিনি কিন্তু পুরো শরবতকে মিষ্টি করে ফেলে। একইভাবে আপনার এই 8টা ওয়ার্ডই কিন্তু আপনার পুরো লেখাকে একাডেমিক বানিয়ে ফেলবে। অর্থাৎ আপনার একটা সাধারণ লেখা, তার মাঝখানে এই উপরের ওয়ার্ডগুলোর ফ্রেজগুলোকে আপনি মিশিয়ে দিয়েছেন, সুতরাং আপনার লেখা হয়ে উঠবে একাডেমিক। একটা ছেলে যেখানে পাবে 5.5 বা 5, আপনি সেখানে চোখ বুঝে একই লেখা লিখে এই উপরের ওয়ার্ড আর সেন্টেন্সগুলো বসানোর কারণে পাবেন 7। আর বাকি রুলসগুলো যদি মানেন, যে এই রুলসগুলো শিখালাম, আপনি অ্যান্সার দিলে যখন আপনার রেজাল্ট দেবে দেখবেন 8 থেকে 8.5 আপনার অ্যান্সার শিটে রয়েছে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট বার চার্ট। সো বার চার্টের ব্যাপারে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তারা খাতায় একটু নোট ডাউন করেন। আমি একটা নিউ লিঙ্ক দিচ্ছি, আমরা নিউ লিঙ্কে জয়েন হব, কেননা আমাদের ক্লাসের 1 ঘন্টা শেষ হয়ে গেলে নিউ লিঙ্কে জয়েন করতে হয়। গ্রুপে আমি নিউ লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, যাদের সাথে যার কানেক্ট আছে তারা নিউ লিঙ্কটা তাদেরকে ইনবক্স করে দিন, আর আমি গ্রুপেও প্রোভাইড করে দিচ্ছি। আর আপনার কোয়েশ্চেন রেডি করুন, নিউ লিঙ্কে আমরা এই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। 2 মিনিটের ভিতরে নিউ লিঙ্ক দিচ্ছি, সাহস করে ট্রাই করেন কেউ একজন। ভুল হলে তো সমস্যা নেই, আমারও ভুল হয়। ওকে ওকে, ইউ ক্যান। সো জুবাইর আফসার, আপনার সাথে আমি এই সেট 2টা স্টার্ট করছি স্পিকিংয়ের। সো একদম মেইন স্ট্রাকচারালভাবে স্টার্ট করছি, আপনি প্রিপেয়ার্ড? হ্যাঁ জি, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সো তাইলে এই ক্ষেত্রে সেট 2 এর কোয়েশ্চেনগুলো আপনাকে আস্ক করছি একদম প্রফেশনালভাবে। সো টুডে উই আর গোয়িং টু টেক ইয়োর আইএলস স্পিকিং টেস্ট। In the test, we are selecting set 2, where in the first part, I will be asking you few questions. So start this question and answer this question in the proper order. So the first question is, do you like reading books in English? Why or why not? Okay, got it. In the second question, I will ask, how popular is cricket in Bangladesh? Okay, ওকে, নো প্রবলেম। সো দেখেন আমি এই অ্যান্সারগুলোকে আপনাদেরকে একটু ব্রেকডাউন করে বুঝতে হেল্প করি। যেমন ডু ইউ লাইক রিডিং বুকস ইন ইংলিশ, হোয়াই অর হোয়াই নট। এখানে দেখেন আপনাকে কিন্তু 2টা প্রশ্ন করছে, 2টা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনি যে অ্যান্সারটা করছেন সেটা অনেক সুন্দর ছিল, রিলেভেন্ট ছিল।
বাট এখানে আপনাকে দুইটা ভাগে অ্যান্সার করতে হবে। যেমন ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি আজকে কি খাইছেন, এখন আপনি বলতে পারেন আমি আজকে সারাদিনে ভাত খাইছি, রুটি খাইছি, একসাথে দিলেন। কিন্তু আমি যদি আপনাকে এইটা জিজ্ঞেস করি আজকে আপনি সকালে কি খাইছেন, আপনি আজকে দুপুরে কি খাইছেন, তখন কিন্তু আপনাকে দুইবারে উত্তর করতে হবে, আজকে আমি সকালে খাইছি রুটি আর দুপুরে খাইছি ভাত। ঠিক একই রকমই যদি আপনার কোশ্চেনের মধ্যে দেখেন দুইটা কোশ্চেন দুইবারে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার অ্যান্সারও আসবে দুইবারে। যেমন ডু ইউ লাইক রিডিং বুকস ইন ইংলিশ? ইয়া, আই লাইক রিডিং বুকস ইন ইংলিশ আ লটস। হোয়াই অর হোয়াই নট, তখন এইটার অ্যান্সার আপনি কীভাবে আলাদা করবেন? ইফ আই সেড হোয়াই অর হোয়াই নট, I will say I love reading books in English because it helps me in many ways, such as after learning English book I can speak English fluently, I can learn about English literature, it improves my reading skill which will help my IELTS examination. So I love reading English books so much for those particular reasons. So এইভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন যে হ্যাঁ, প্রথমে আপনাকে প্রথম প্রশ্নে জিজ্ঞেস করতে আপনি কি ইংরেজি বই পড়তে পছন্দ করেন, আপনি প্রথমে উত্তর দিলেন হ্যাঁ আমি ইংরেজি বই পড়তে পছন্দ করি। দ্বিতীয়তে হোয়াই অর হোয়াই নট, কেন অথবা কেন না, আমি ইংরেজি বই পড়তে পছন্দ করি কেননা ইংরেজি বই পড়ে আমি ইংরেজি সাহিত্য সম্পর্কে জানতে পারি, ইংরেজ ইতিহাস সম্পর্কে জানতে পারি, এইটা আমার সামনে আইএলটিএস পরীক্ষার রিডিং সেগমেন্টে কিংবা স্পোকেন সেগমেন্টেও সহায়তা করে। সো আমি তাই পছন্দ করি পড়তে। আবার দ্বিতীয় কোশ্চেনে দেখেন এক কথায় জিজ্ঞাসা করছে, দুইবারের প্রশ্নে জিজ্ঞাসা করে নাই যে হাউ পপুলার ইজ ক্রিকেট ইন বাংলাদেশ। এখন আপনি ইয়েস নোতে কিন্তু অ্যান্সার করতে পারবেন না, করলে খুবই দৃষ্টিকটু দেখা। এই ক্ষেত্রে আপনাকে একটু বড় করে অ্যান্সার করতে হবে, cricket is so much popular in our country because from my childhood I'm seeing that most of the peoples are watching cricket because our country is one of the top 10 ranked country in the cricket. So our country plays cricket so much well, so we saw the Asia Cup, World Cup and T20 other matches. So yeah, in Bangladesh it has a huge craze, so cricket is popular in Bangladesh. সো এইভাবে আপনি অ্যান্সারকে গুছাইতে পারেন। এখন আপনার মনে হইতে পারে যে আমি এত বড় একটা অ্যান্সার বললাম, আপনারা অ্যান্সার কীভাবে গুছাবেন? এই যে কীভাবে গুছাবেন এইটার টিপস অ্যান্ড ট্রিক্সই আমরা মূলত স্পিকিংয়ে শিখব, যে এই কৌশলগুলো ব্যবহার করে আমরা আমাদের অ্যান্সারকে গুছাইতে পারবো। সো থার্ড কোয়েশ্চেন, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর ইন গ্রুপস? এটা কি কেউ ট্রাই করতে চাচ্ছেন নাকি এটা আমি এক্সপ্লেন করে দেবো? যে কেউ এটা ট্রাই করতে পারেন, জুবাইর আফসার বা অন্য যে কেউ ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর ইন গ্রুপস? দেখেন আপনার ক্ষেত্রে একটা সবচেয়ে ভালো কোয়ালিটি আমি বলি, আপনি প্রত্যেকবার যখন কোয়েশ্চেনগুলো করা হচ্ছে আপনি কিন্তু নিজে থেকে আগ্রহ দেখা অ্যান্সার করার চেষ্টা করছেন। আপনি বাইরে নার্ভাস হলেও আপনার ভিতরে কিন্তু একটা কনফিডেন্স আছে একটু হলেও, যে আপনি অ্যান্সার করার চেষ্টা করতেছেন। এই চেষ্টাটাই মেইন জিনিস। মনে করেন সে একজন লোক অনেক কিছু পারে, সে মনে করেন অনেক ভালো ক্রিকেট খেলে, বাট সে বলতেছে না কষ্ট করবো না, ক্রিকেট ম্যাচে নামে ব্যাটিং করবে কি গরমের মধ্যে, সে খুব ভালো ক্রিকেট খেলে বাসায় বসে থাকে। আরেকজন ধরেন সে মোটামুটি ক্রিকেট খেলে কিন্তু সে প্রত্যেক দিন মাঠে নেমে প্র্যাকটিস করে, সে সাহস করে বারবার মাঠে নামে ক্রিকেট খেলার জন্য, সে আউট হয় অনেকবার ক্রিকেটে বাট সে বারবার নামে, তখন সেই কিন্তু বেটার করবে। সো আপনি যে বারবার অ্যান্সার করার চেষ্টা করতেছেন এই কারণেই দেখা যাবে এক মাস শেষে আপনার স্পোকেন সবচেয়ে বেশি ডেভেলপ করবে। Okay, got it. So what's the most common way পিপল ট্রাভেল ইন ঢাকা? এখন দেখেন এই প্রশ্নটার অ্যান্সার সাজানোর ক্ষেত্রে আমি আপনাদের কিছু ট্রিক্স শেখাই। আইএলসে যে কোনো প্রশ্নের উত্তর করলে আপনি কখনোই কোনো বানানো উত্তর দিতে যাবেন না, আপনি আপনার নিজের জীবনকে ডাইরেক্ট ভাববেন যে মানুষজন ঢাকায় সবচেয়ে বেশি কী মাধ্যম ব্যবহার করে ট্রাভেল করে। এখন এটা কোয়েশ্চেন করার পর অনেকের মনে হতে পারে যে আমি কিসে দেখছি যে মাদারীপুর থেকে সবাই বাসে যায়, তো ঢাকা অন্যান্য জায়গা থেকে অনেকে ট্রেনে আসে, প্লেনে তো বাঙালিরা সেরকম একটা যাতায়াত করে না, সো বাস অথবা ট্রেন, তো বাস ট্রেনেই ঢাকা যায়। সো এইটাকেই আপনি আপনার একদম র ভাষায় বলবেন। যেমন একদম গুছানো অ্যান্সার বললে এরকম শোনা যাইতো যে the most common way people travel in Dhaka is using bus and trains, and the people don't use this aeroplanes this much in our country because that is too much expensive. If I say about me personally, there is no train available in my district, so I travel using buses. So there are so many districts where train is not available towards Dhaka, so I think that people mostly uses buses. In the second number it will be train. এখন এটার ব্যাখ্যাকে আমি বাংলায় করি, দেখেন আপনার মাথা খুব সহজে ধরতে পারবে যে আমি যেমন একদম র অ্যান্সার দিছি যে আমি মনে করি বেশিরভাগ লোকজনই ঢাকায় বাস অথবা ট্রেনে যাতায়াত করে, কেননা বাংলাদেশে প্লেন খুবই এক্সপেন্সিভ, তাই প্লেন বেশিরভাগ লোক ইউজ করে না। আমার নিজের জেলার কথা বলে আমার নিজের জেলার বেশিরভাগ লোক বাসেই ঢাকায় যায়, কেননা এখানে কোনো ট্রেন নাই। আর আমাদের জেলার মতো অনেক জেলা আছে যেখানে
ট্রেন নাই, সুতরাং বেশিরভাগ লোক বাসেই থাকা যায়, এবং বাসের পরপর যদি বলি তাহলে ট্রেন বলা যায়, ট্রেনে ঢাকায় যায়। সো এরকম ন্যাচারাল অ্যান্সার দিবেন। আপনি মনে করবেন যে আইএলস ইনভিজিলেটর আপনার স্পোকেন টেস্টের সময় আপনার সামনে আপনার ফ্রেন্ড বসে আছে, আপনার বন্ধু বসে আছে, তারে আপনি বুঝাইতেছেন যে আপনি কেন মনে করেন যে ঢাকায় লোক বাসে যায়, কেন মনে করেন ঢাকায় লোক ট্রেনে যায়। এইটাই হচ্ছে স্পিকিংয়ের সবচেয়ে বড় সিক্রেট। আপনি ইনভিজিলেটরকে বন্ধু মনে করে একদম মনের সব কথা বলে দেওয়া শুরু করবেন, এই কারণে আমার মনে হয়েছে, ওই কারণে মনে হয় নাই। আপনি এর বদলে যদি গোছানো অ্যান্সার করতে চান খুব প্রফেশনালি, যে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন উই ক্যান সে দ্যাট দ্য মোস্ট পিপল গোস ঢাকা ইউজিং বাসেস, ইন দ্য সেকেন্ড ইট ইজ ট্রেন অ্যান্ড দ্য লিস্ট ইট ইজ অ্যারোপ্লেন। এরকম যখন একটা অদ্ভুত রোবোটিক অ্যান্সার দিলেন তখন কিন্তু আপনাকে বেশি মার্ক দেবে না। এর বদলে আপনি ন্যাচারাল অ্যান্সার দেন, প্লেনে খরচ বেশি তাই প্লেনে যায় না মানুষজন, বাস সবচেয়ে বেশি জেলায় আছে তাই বাসে ঢাকা যায়, এরপরে আমার মনে হয় ট্রেনেও যায় কিছু লোক। সো আপনি ন্যাচারাল অ্যান্সার দিলেন। এই ন্যাচারাল অ্যান্সার দেওয়াই আমরা প্র্যাকটিস করব এই প্রত্যেকটা স্পিকিং ক্লাসে। এরপরে আসছি কিউ কার্ড। এখন কিউ কার্ডটা আবার কি? কিউ কার্ড হচ্ছে আইএলসের একটা সেকশন যেখানে আপনাকে এখন একটা কার্ডে বিভিন্ন তথ্য লিখে হাতে ধরিয়ে দেওয়া হবে, সেই তথ্য সম্পর্কে আপনাকে কিছু 2 মিনিট বক্তৃতা দিতে হবে। এটা ভাবার জন্য আপনি 1 মিনিট সময় পাবেন। যেমন দেখেন এখানে কিউ কার্ডটা হচ্ছে ডিসক্রাইব আ প্রবলেম ইন ইউর সিটি দ্যাট ইউ উড লাইক টু সলভ। তোমার শহরে একটা সমস্যা সম্পর্কে বলো যেটা তুমি সমাধান করতে চাও। এখন এই উত্তরের মাঝখানে আপনার কী কী টপিক নিয়ে আলোচনা করতে হবে? why it exists, এই সমস্যাটা আসলে কেন আছে, what solutions you can think of, আপনি এটার কি সমাধান বের করতে পারেন, অ্যান্ড এক্সপ্লেইন হাউ পিপল উড বেনিফিট ইফ ইট ইজ সলভ। এখন ব্যাখ্যা করো কিভাবে লোকজনের লাভ হবে এই সমস্যাটি সম্পর্কে। এখন আপনাকেই যদি এই প্রশ্নটা বাংলায় করি, আপনারা কিন্তু এক একজন বলবেন আমার শহরের সমস্যার ভিতরে আমার শহরে দেখতে পাই যে ট্রাফিক জ্যাম, কেউ বলবেন আমার শহরে খুবই আবর্জনা অগোছালোভাবে রাস্তাঘাটে পড়ে থাকে, এটা একটা সমস্যা। অনেকে বলবেন যে আমার শহরে কারেন্ট থাকে না, এটা আমার শহরের একটা সমস্যা। সো অনেকে বলবেন যে আমার শহরে হচ্ছে কি চুরি ডাকাতি এখন বেশি হইতেছে, এটা আমার শহরের সমস্যা। সো এক একজনের শহরে এক একটা সমস্যা। সো প্রথম যেই উত্তরটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে হোয়াই ইট এক্সিস্ট, এই সমস্যাটা আসলে আছে কেন। যেমন জ্যাম কেন আছে, এটা যদি আপনি বলেন যে আপনার শহরে জ্যাম কেন আছে, সো আপনি জি আস্ক করতে পারেন। এখন এই জন্য হচ্ছে কি আমাদের রেগুলার প্র্যাকটিস দরকার। এখন দেখেন আপনার মনে হতে পারে রেগুলার প্র্যাকটিস করলে কি ইমপ্রুভ হবে। এখন দেখেন প্রত্যেক দিন 5 সেট করে আপনি যদি 1 মাসে দেখেন 150 সেট যখন পড়বেন, এই 150 সেটের সাথে প্রত্যেক দিন রুলস শিখবেন, আর 150 সেটের ভোকাবুলারি যখন আপনার মাথায় আসে যে আরে আমি দেখছিলাম যে এখানে যদি বাস বেশি কেন ঢাকায় যায় আর ট্রেন বেশি কেন যায়, এখন যদি আপনাকে আবার কখনো কোনো দিন জিজ্ঞাসা করে যে হচ্ছে কি ট্রাফিক জ্যাম কেন হয়, তখন তো আপনার মনে হয় আরে আমি তো দেখছিলাম বাস বেশি যায় ট্রেন কম যায়। এখন যদি ট্রেনের যাত্রীর সংখ্যা বাড়াই দিতে পারে কোনোভাবে, তাহলে বাসের উপর প্রেশার কমবে, আর ট্রেনে তো জাম বাঁধে না, তাই হচ্ছে কি জাম কম হবে। এইরকম একটার অ্যান্সার আপনার আরেকটা অ্যান্সারের ভিতরে আপনি নিয়ে যাইতে পারবেন। এই কারণে বলা হয় বেশি বেশি স্পোকেন সেট প্র্যাকটিস করতে, কেননা একটার অ্যান্সার আপনি আরেকটার ভিতরে ইন করে করে কথা বাড়াইতে পারবেন। আর এর পাশাপাশি যে আপনারা যে ফরম্যাটটা চাচ্ছেন, এই ফরম্যাটেও বেশ কিছু ফরম্যাট রয়েছে। আজকেই আমি আপনাদেরকে বেশ কিছু ফরম্যাট দিব, যদিও আমি আজকের ক্লাসে কোনো ফরম্যাট রাখিনি, কিন্তু আপনারা যেহেতু বললেন আপনাদের হোমওয়ার্কে এখন প্রত্যেক দিন একটা স্পোকেন ফরম্যাট পাঠানো হবে, যে ফরম্যাটের মাঝখানে আপনি বিভিন্ন ওয়ার্ড বসিয়ে অনেকগুলো স্পোকেন কাভার আপ করতে পারবেন। কিন্তু সেই স্পোকেন কাভার আপ করার পাশাপাশি আপনার উচিত হবে যে প্র্যাকটিস করা, ন্যাচারালভাবে বলার প্র্যাকটিস করা। সো এইভাবেই আপনার স্পোকেনের ডেভেলপমেন্ট হবে। সো দ্বিতীয় কোয়েশ্চেনে দেখেন হোয়াট সলিউশনস ইউ ক্যান থিঙ্ক অফ, আপনি এর কী সমাধান পাবেন। সো জি হ্যাঁ, এটা আমিও মনে করি, কেননা আপনার ফরম্যাট একে তো আপনার ওইদিকে একাডেমিক ওয়ার্ড মাথায় রাখতে হচ্ছে বার চার্টের ক্ষেত্রে, তার সাথে আপনি যদি ফরম্যাট মনে রাখতে চান দুইটা আবার মিলাই ফেলতে পারেন কোনো ক্ষেত্রে, এর ফরম্যাটকে ওর প্যারাফ্রেজিং বা কনক্লুশনের সাথে। হ্যাঁ, যেমন ধরেন একটা খুব সহজ উদাহরণ দিই। আপনি মনে করেন ক্রিকেটে শুধু হচ্ছে কি যদি পেস বল খেলতে পারেন, আপনাকে পেস বলে প্র্যাকটিস করাই দিছি, স্পিন বলে প্র্যাকটিস করাই দিছি, হঠাৎ একটা লেগ স্পিনার বলার আসলো, মানে একটা বিশেষ ধরনের বলার আসলো যার বলগুলো খুব কঠিন, তখন কিন্তু আপনি তার বল খেলতে পারবেন না। তার বদলে আপনি কোনো স্পেশাল টাইপের বল খেলেন না, আপনি পুরো ক্রিকেটই প্র্যাকটিস করেন, কোনো এক ধরনের টাইপ
বা ফরম্যাট মুখস্থ করেন না, তখন আপনাকে ব্যাটিং নিয়ে নামাই দিলে আপনি সব ধরনের বলই খেলতে পারবেন। হ্যাঁ, হয়তো কখনো আউট হয়ে যাবেন প্রথম দিকে, কিন্তু এইভাবেই কিন্তু এক্সপেরিয়েন্সটা তৈরি হয়। একজন ক্রিকেটার কিন্তু কখনো শুধু পেস বল খেলে এক্সপেরিয়েন্সড হয় না, সে সব ধরনের বল খেলতে খেলতে এক্সপেরিয়েন্সড হয়। এটাই স্পোকেনের ক্ষেত্রে ঘটবে। সব ধরনের কোয়েশ্চেন ফেস করতে করতে এক মাসে আমরা এক্সপেরিয়েন্সড হয়ে যাব স্পোকেনের ব্যাপারে। So, and the third question is, and what solutions you can think of? তুমি এটার কি সমাধান ভাবতে পারো? এখন ধরেন মনে করেন বলেন ট্রাফিক, তো আপনি বলতে পারেন যে আমার শহরে হচ্ছে ট্রাফিক লাইট লাগিয়ে দেবো, ট্রাফিকের নিয়ম যাতে মানে এটা দেখবো, ট্রাফিক পুলিশদেরকে বলবো আরও কড়াভাবে আইন প্রয়োগ করতে, আর শহরের এই প্রাইভেট কার কিংবা রিক্সা কমিয়ে দিয়ে এখানে বলবো পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে, কেননা একটা বাসে 40 জন উঠতে পারে, এই 40 জন আলাদা প্রাইভেট কারে গেলে রাস্তায় জাম হয়ে যাবে। সো I can think that we can change many things, such as we can use traffic lights, we can use traffic signals, we can increase the laws of traffic. Besides that, we can increase the number of buses in my district so that it releases the pressure on private vehicles such as private cars. So it will solve the problem. এখন থার্ড প্রশ্নে, and explain how people would benefit if it is solved. ব্যাখ্যা করো যে পিপল এটাকে কিভাবে সমাধান করলে লাভজনক হবে, মানে আপনার এলাকাবাসী কীভাবে লাভজনক হবে। সহজে কিন্তু আপনি ভাবতে পারেন যে মনে করেন আপনার জেলায় আপনি ধরেন অনেকে ফার্মগেটে কোচিং করছেন, অনেকে মনে করেন মাদারীপুরে কোচিং করছেন, আপনারা যখন কোচিংয়ে যাইতেন রাস্তায় জামের কারণে অনেক সময় আটকায় যাইতো, ব্যাচে পৌঁছাইতে লেট হইতো, সো ব্যাচের ক্লাস মিস হয়ে যেত, অনেক সময় এক্সামে লেট হইতো। তারপর মনে করেন আপনাদের বাবা মায়েরা অনেকে চাকরি করেন, যারা অফিসে যাওয়ার সময় অফিসে লেট হয়ে যেত, তারপরে কোনো একটা জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নিতে দেরি হয়ে যেত। সো এইগুলো আর ঘটবে না যদি আপনার জ্যাম না থাকে। সো সেগুলোই আপনি এখানে এক্সপ্লেইন করবেন যে if this problem is solved, people will be benefited in many ways, such as we can go to our school, college and coaching centers very early. It will reduce the time consumption on the road. If a patient is ill, so he could reach the hospital very fast. If my parents have a job to do, they can reach their office on time, which will help them to earn. সো এইভাবে আপনি ব্যাখ্যা করলেন যে কারণগুলোকে। এখন এইগুলো সবসময় কঠিন হতে হবে এমনটা না, আপনি পুরো নিজে যা মাথায় আসছেন তাই ভাঙ্গা ভাঙ্গা ইংলিশেও বলার ট্রাই করতে পারেন। যেমন মনে করেন বলেন কি, মাই প্যারেন্ট গোস জব, দ্যাটস ওয়াই ইট উইল হেল্প টু সেভ টাইম। তারপরে বলেন আই গো টু স্কুল, in the school I have some time spent on the road, so the time will be saved if there is no traffic jam. So আপনারা ইংলিশ যদি এরকমভাবেও কখনো বলেন তাতেও কোনো সমস্যা নেই, আপনি ব্যান্ড স্কোর খুব ভালো পাবেন। বাট আপনি যদি এইটা না করতে গিয়ে আপনি কৃত্রিম কোনো উত্তর দেন, যে আপনি একদম মুখস্থ করা কোনো উত্তর দেন, তখন ইনভিজিলেটর ডাইরেক্ট বুঝতে পারেন আর নেগেটিভ মার্ক করেন। এখন আমি আপনাকে দুইটা এক্সাম্পল দিই। এই এক্সাম্পলটা আমি সচরাচর 3-4টা ক্লাস পরপরই দিই। যে মনে করেন আপনাকে আমি বলতেছি যে আচ্ছা বলেন তো যে পড়াশোনা আপনি কেন করেন। সো এখন আমি মনে করেন অ্যান্সার দেওয়া শুরু করলাম যে আমি পড়াশোনা করি দেশ এবং জাতির কল্যাণে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষিত নাগরিক দেশের জন্য সম্পদ, আমি যদি শিক্ষিত হই দেশ শিক্ষিত হবে এবং দেশের উন্নতি ঘটবে, তাই জন্য আমি পড়াশোনা করি। এই একটা অ্যান্সার দিলেন। তার বদলে আমি মনে করেন আরেকটা অ্যান্সার দিলাম যে আমি পড়াশোনা করি কেননা পড়াশোনা করলে সামনে আমি চাকরি পাবো, চাকরি পাইলে আমার একটা ক্যারিয়ার সেটেলড হবে, তারপর আমি বিয়ে করব, তার পরবর্তীতে আমি সুন্দর করে সংসার গুছাবো, পরে বিদেশেও সেটেল হইতে পারি। সো চাকরি করলে আমার পরিবারেরও লাভ, আমার নিজেরও লাভ, জীবনটা একটা গুছানো হবে। এইটা কিন্তু শুনলেই উনি বুঝতে পারবে এটা ন্যাচারাল অ্যান্সার, আপনি আসল কাহিনী বলতেছেন। আর ওইটা আপনি কোথাও থেকে একটা মুখস্থ করে চলে আসছেন কোনো বইয়ের থেকে, তাই আপনি মুখস্থ ছাড়তেছেন। এইখানেই আইএলটিএসের মেইন গেমটা, আপনি ন্যাচারাল অ্যান্সার দিবেন, কোনো মুখস্থ অ্যান্সার দিবেন না। সো পার্ট 3তে কি আছে, হু শুড বি রেসপন্সিবল ফর সলভিং এনভায়রনমেন্টাল প্রবলেমস ইন সিটিজ, গভর্নমেন্ট অর ইন্ডিভিজুয়াল। শহরের পরিবেশগত সমস্যার সমাধানে আমরা কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এইটা কি কোনো সরকার অথবা কোনো ব্যক্তিবর্গ। সো এই ক্ষেত্রে আপনার পুরো মতামত জানতে চাওয়া হয়েছে যে পরিবেশগত সমস্যা শহরের সমাধানে সরকার নাকি ব্যক্তিরা সমাধান করবে, এটা আপনার মতামত। এখন ধরেন আপনাদের মাঝখানে আমি এটার প্রথমে বাংলা অপিনিয়ন নেই। আচ্ছা আপনাদের মাঝখানে যে কেউ একজন বলেন, যে কেউ একজন আপনারা মতামত দেন তো, আপনার শহরের যে পরিবেশ দূষণ বা পরিবেশের যে সমস্যাগুলো আছে এইগুলো কি আপনার এলাকার পৌরসভা সমাধান করতে পারবে সবচেয়ে বেশি, নাকি আপনার এলাকার লোকজনরা সমাধান করতে পারবে? আপনার কি মনে হয়? বাংলায় বলেন, যে কেউ একজন, গুছায় না, আপনার নিজের মতামত বলেন।
হ্যাঁ, এখানে দেখেন, এখানে কিন্তু আপনার প্রত্যেকেরই ব্যক্তিগত অপিনিয়ন আছে, আর এই অপিনিয়নটাই দেওয়াই হচ্ছে আপনার এখানকার কাজ। এখন দেখেন, অনেকে মুখস্থ অ্যান্সার দিতে গিয়ে ভাববে কি যে এক সাইডে কথা বললে তো খারাপ শোনায়। আমি বলবো কি, পৌরসভারও কাজ আমারও কাজ, কেননা পৌরসভা মানুষের সেবা করার জন্য নিয়োজিত, আর মানুষের নৈতিক দায়িত্ব রয়েছে কাজ করা, তাই করা উচিত। বাট এই অ্যান্সার দিলে তখনই কিন্তু ফেক লাগবে। এর বদলে আপনি এরকম অ্যান্সার দিতে পারেন যে পৌরসভা আমাদের কাছে তো অত রিসোর্স নাই, যে এত লোকজন নাই যে আমরা এলাকা পরিষ্কার করব বা হচ্ছে গিয়ে পরিবেশ দূষণের সমস্যাগুলো সমাধান করব। সো আমি সচেতন থাকতে পারি, গাছ লাগাইতে পারি, গাছ কাটবেও না। আর ওই সাথে পৌরসভাও সচেতন থাকবে, তারা আইন বানাবে, তারা সচেতনতা ছড়াবে। এইভাবে সবাই মিলেমিশে কাজ করলে তখন হচ্ছে কি আমার শহরের পরিবেশগত সমস্যার সমাধান হবে। সো এই যে আপনারা যে আপনাদের নিজেদের বাংলায় অপিনিয়ন দিলেন, এই অপিনিয়নগুলো কিন্তু পুরো পারফেক্ট। এইটাকে এখন শুধু ইংলিশে কনভার্ট করা আপনার স্পোকেনের কাজ। এখন দেখেন, আপনি মুখস্থ করে কখনো একটা ভাষাকে স্পোক করতে পারবেন না বা বলতে পারবেন না। রাইটিং পসিবল, রিডিং পসিবল, লিসেনিং বা স্পিকিংয়ে আপনার ন্যাচারালি বুঝতে হবে। কেননা আপনি একটা ছোটো বাচ্চার মনে করে দেখেন, আপনি যখন পিচ্ছি ছিলেন, আপনার বাবা মা কি বই ধরায় বলছিল কি, বাবা দেখো তো এটা হচ্ছে কি আম, তুমি বলার চেষ্টা করো আম, সরে আম আম। তারপরে কি কখনো বলছিল যে আমার নাম হচ্ছে গিয়ে ধরেন জুবায়ের, এটা কি আপনাকে এইভাবে আপনার বাবা মা শিখাইছিল ছোটোবেলায়? একদম যখন আপনি কথা বলতে জানেন না, জুবায়ের প্রথমে বসতে হবে সাবজেক্ট, এখানে বসবে আমার, এরপরে হচ্ছে গিয়ে বসবে নাউন, সেটা হচ্ছে মানে ভার্ব, সেটা বসবে নাম, তারপরে হচ্ছে গিয়ে এরপরে লাস্টে নাউন জুবায়ের। এইভাবে তুমি বলবা আমার নাম জুবায়ের। আপনি কি সেই শুনে শুনে কথা বলা শিখছিলেন, নাকি আপনি ন্যাচারালি কথা বলা শিখছিলেন ছোটোবেলায়? হ্যাঁ, এই ন্যাচারালি শেখার জন্যই আমি স্পোকেনটাকে এইভাবে প্র্যাকটিস করাচ্ছি। আপনাদের মনে হইতে পারে যে রাইটিংয়ে এত আমাদের সুন্দর টেকনিক দিচ্ছে, স্পোকেনে কেন আমাকে টেকনিক দিচ্ছে না? কেন স্পোকেনের টেকনিক দেওয়া মানেই আপনি ধরা খাবেন। আমি আপনাকে টেকনিক দিতে পারি, এতে আপনার স্পোকেনে 5 বা 5.5 আসবে, কিন্তু আপনি ধরা খাবেন। পরবর্তীতে আপনি বলবেন যে রুলস পড়লাম, এত কষ্ট করে রুলস পড়াইলো, তারপর আমি ধরা খাইলাম। বাট এর বদলে আমি আপনাকে ন্যাচারাল প্র্যাকটিস করা শিখাইতেছি। এই ন্যাচারাল প্র্যাকটিস করেই বরং আপনি আরও বেশি ব্যান্ড স্কোর নিয়ে আসবেন, আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ। সো এইভাবে দেখেন, সেট 3 আছে, সেট 4 আছে, সেট 5 আছে। প্রত্যেক দিন আমি 5 সেট করে স্পোকেন দিয়ে দেবো। ধরেন আপনাদের ক্লাসে এই ব্যাচে 5 থেকে 7 জন আছে। সো এইখানে আপনারা প্রত্যেকেই এর মধ্যে স্টার দেওয়া 2টা প্র্যাকটিস করবেন, যে 5 সেটের ভেতরে ভিআইপি বা স্টার চিহ্ন দেওয়া 2টা সেট আপনারা প্র্যাকটিস করবেন, বাকি 3টা ট্রাই করবেন। পরের দিন ক্লাসে আমি ধরেন মনে করেন মেহেদিকে হঠাৎ করে আস করলাম, মেহেদি আপনি বলেন তো আমি আপনাকে সেট 2 থেকে কোয়েশ্চেন করবো, আপনি সেট 2 এর অ্যান্সারগুলো বলার ট্রাই করেন, বাকিরা শুনুক, বাকিদের মতামত দেখ, তারা এখানে মনে করে যে কি চেঞ্জ করলে ভালো তাদের কাছে লাগতো, বা তারা কি এটা বুঝতে পারছে কিনা। তার পরবর্তী সেটটা আমি সেট 3-তে মনে করেন জুবায়েরকে জিজ্ঞাসা করলাম যে জুবায়ের আপনি বলেন যে আপনার এখানে সেট 5 থেকে অ্যান্সারগুলো করেন, বাকিরা জাজ করেন। এইভাবে মনে করেন প্রত্যেকে, শাহেদ ভাই, তারপর এরকম যারা আছেন প্রত্যেককে আমরা আস্ক করলাম, তারা অ্যান্সার করলো, তো একে অপরের অ্যান্সারকে জাজ করব। তারপর জাজ শেষে আমি লাস্টে আপনাদের অ্যান্সারে কার কী ত্রুটি ছিল, ভুল ছিল, সেগুলো ধরিয়ে দেবো, অ্যান্ড সেগুলো আপনারা খাতায় নোট ডাউন করে রাখবেন। এইভাবেই আপনাদের স্পোকেনের ডেভেলপমেন্ট হবে। সো আজকের সেট 3, 4, 5-এর মধ্যে কি কেউ কোনোটায় অ্যান্সার করতে চেষ্টা করে দেখবেন, নাকি আপনারা আজকে ট্রাই করবেন, নেক্সট ক্লাসে ওই 5 সেট থাকবে, এখান থেকে আপনারা অ্যান্সার করবেন? কেননা আপনারা যদি ট্রাই না করেন পরের সেটে গিয়ে কিন্তু কোনো লাভ নেই। সো 3, 4, 5 সেটের ভিতরে কেউ কি অ্যান্সার করতে চাচ্ছেন? জি জি, আপনি অবশ্যই অ্যান্সার করার ট্রাই করতে পারেন। জি জি। সো এখন তাইলে আমরা একদম লাস্ট সেটটা দিয়ে করার ট্রাই করি। সো লাস্ট সেটে হচ্ছে কি সেট 5 দেখতে পাচ্ছি। সো সেট 5-এর কোয়েশ্চেনগুলো আমি এখন আপনাকে আস্ক করব। Okay, so now we are going to ask you some questions from the set 5. Here there is 3 parts. In the part 1 there are some small questions. In the first question I would ask, do you prefer watching TV or using YouTube? Okay, well said. In the second question I would love to ask, how often do you watch the news? Okay, got it. The last question from part 1 is, do you think young people are less interested in news than older generation? Okay, got it. So that was a well part 1. So let's move to the part 2. Are you still interested to answer the part 2? Okay, sure. So here is a cue card for you. Here you have to describe a piece of technology that has changed your life. You should say about what it is, how you got it, what do you use it for, and explain why it is important for you. You may take 1 minute to prepare your answer. Well said.
So if I describe what you said in part 1 and part 2, so part 1 এর ক্ষেত্রে আপনার অ্যান্সারগুলো খুবই গোছানো আর সুন্দর ছিল, পার্ট 2 ভালো ছিল, বাট পার্ট 1 ওয়াজ মাচ বেটার। এখন আপনার ক্ষেত্রে আমি যে বিষয়টা বুঝলাম যে আপনি যখন একটা ডাইরেক্ট কোয়েশ্চেনের অ্যান্সার করছেন আপনি ওয়ার্ডগুলো সুন্দর স্ট্রাকচারডভাবে বলেন, কিন্তু যখন আপনি কয়েকটা ওয়ার্ডকে কয়েকটা বাক্যকে একসাথে জোড়া লাগান তখন আপনার ক্ষেত্রে স্লাইট কিছুটা সমস্যা দেখা যায়। এর মেইন প্রবলেমটার কারণেই হচ্ছে একমাত্র লিঙ্কিং ওয়ার্ডগুলো, অর্থাৎ যখন আপনি দুইটা ফ্রেজ বা দুইটা আলাদা কথা বলছেন, দুইটা কথাকে জোড়া লাগানোর জন্য আপনার লিঙ্কিং ওয়ার্ডগুলোর ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে। এখন এই লিঙ্কিং ওয়ার্ড কোনগুলো, সেই লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা দৈনিক যখন এই স্পিকিং প্র্যাকটিস করবো শিখবো। যেমন মনে করেন যে আমি বললাম যে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়াতে গিয়েছি, ফিরে এসে আমি পড়তে বসি, when in today's morning I went up from bed and went for running, after that I came back home and studied for my IELTS examination, এবং আমি ফিরে আসার পরে আমি আমার IELTS এক্সামিনেশন শুরু করলাম। এখানে দেখেন আফটার রিটার্নিং হোম, এখানে আফটার রিটার্নিং হোমটাই হচ্ছে আপনার লিঙ্কিং ওয়ার্ড, আগের ঘটনার সাথে পরের ঘটনাকে কানেক্ট করলো। সো আপনার কথার মাঝখানে এই 4টা কোয়েশ্চেন দেওয়ার সময় যদি আপনার এই লিঙ্কিং ফ্রেজগুলো, লিঙ্কিং শব্দগুলো একটু বাড়িয়ে দেন তখন আপনার পার্ট 2টাও পার্ট 1-এর মতো সুন্দর এবং গোছালো হবে। সো আপনার কি এমনিতে নর্মালি লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে আইডিয়া আছে? ওকে, হ্যাঁ দেখুন আপনি প্রত্যেক দিন 5 সেট করে প্র্যাকটিস করলে 1 মাসে 150 সেট। ভাই আপনি যদি একজন মানুষের সাথে মনে করেন একজন কারোর সামনে কথা বলতে পারে না, তাকে যদি আপনি 150 বার স্টেজে উঠাই দেন, 150 বার পরে সে অটোমেটিক এমনিতেই কথা বলতে পারবে। সো আপনি সবাই পারবে, এটা আমরা সবাই চেষ্টা করলে পারবো। সো এখন দেখেন আপনার স্পোকেন বা আমাদের এখানে যারা ট্রাই করছে সবাই বেসিক্যালি স্পোক করতে পারি, আমরা বুঝতে পারি, বলতে পারি। বাট আমি ইভেন একটা এক্সাম্পল দেবো, ইয়ামিন বলে একজন স্টুডেন্ট ছিলেন এখানে। সো তিনি হচ্ছে গিয়ে কথা বলার সময় মনে করেন লিটারালি কোনো ওয়ার্ডসই বলতে পারতো না, যে তার ইংলিশ অনেকটা এরকম ছিল যে আই ক্যান ওয়াক ইংলিশ, আই ক্যান টক ইংলিশ, আই ইংলিশ স্লিপ ইংলিশ, এরকম টাইপের ছিল। বাট সে রেগুলার প্র্যাকটিস করছে, সে ভুল উত্তরগুলোই কনফিডেন্স সহকারে আমাকে বলতো। তখন আমি বলতাম যে ভাই আপনি এখানে দেখেন এই লিঙ্কিং ওয়ার্ডস অ্যাড করেন। পরে বললাম যে ভাই আপনি 2টা প্রশ্নের আলাদা উত্তর চাইছে, এমনভাবে অ্যান্সার করেন যাতে 2টা আলাদা মনে হয়। এইভাবে সে প্র্যাকটিস করলো, সে 300-600 ওয়ার্ড মুখস্থ করলো। এখন লাস্টলি যখন তার রেজাল্ট দিচ্ছে তার স্পোকেনে ব্যান্ড স্কোর ছিল 7.5। ভাবেন যে ইংলিশ বলতো 2-3টা ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে ইয়েস নো ভেরি গুড টাইপের, সে স্পোকেনে 7.5 পাইছে। সো আপনারা তো সেই জায়গায় 8 ডিজার্ভ করেন ব্যান্ড স্কোর। ওকে, নো প্রবলেম। ফ্রম নেক্সট ক্লাস এখন দেখেন আমরা এখানে একটা ফুল স্পোকেন নেওয়ার বদলে নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, এখানে প্রত্যেকে আমরা 5টা সেট দেখব, র্যান্ডমলি না, প্রত্যেক ব্যক্তিকে, কেউ মিস যাবে না, প্রত্যেককেই ঘুরিয়ে ফিরে। ধরুন আপনাকে একজনকে জিজ্ঞেস করলাম যে সেট 5-এর পার্ট 3-এর কোয়েশ্চেনগুলো আপনাকে আস্ক করব। এখন আপনি ভাবতে পারেন আরে আমাকে কোয়েশ্চেন আস্ক করবে, আমি তাইলে ওই টাইমে মাইক মিউট করে রাখবো, কথা বলবেন। আরে আপনার ভুল হোক কোনো সমস্যা নেই, সমস্ত কিছু ভুল বলেন, কিন্তু আপনি যে ভুল বললেন, কী ভুল বললেন সেইগুলো আমরা যখন আপনাকে ধরিয়ে দিলাম, ক্যাচ করতে পারলেন, নেক্সট টাইম আপনি ওইখানে বেটার করবেন। কেননা এখন আপনি এইটা বলে কখনো ফ্লেক্স দিবেন না যে আপনি বললেন যে বিরাট কোহলি আমার থেকে জীবনে বেশিবার ক্রিকেটে আউট হয়েছে, আপনি কিন্তু এই ফ্লেক্স লাইফে নিতে পারবেন না। যদিও কথাটা থিওরিটিক্যালি সত্যি যে বিরাট কোহলি আপনার থেকে বেশিবার আউট হয়েছে, বাট আপনি কিন্তু ওনার মতো ক্রিকেট খেলেনই নাই, উনি যতবার ক্রিকেট খেলছে এই কারণে ওনার আউট সংখ্যা আপনার থেকে বেশি। ঠিক সেরকমই যে যত বেশি মিস্টেক করবে, যে যত বেশি ভুল করবে, সে তার মানে তত বেশি প্র্যাকটিস করছে, সে তত আগাবে। আর আপনি যে আমি বলবোই না, অ্যান্সার বলবো না, তাই আমার অ্যান্সার ভুল হয়নি, এই ফ্লেক্স নেওয়ার থেকে আপনি অ্যান্সার দিচ্ছেন 150টাই ভুল অ্যান্সার দিচ্ছেন, কিন্তু এতে আপনি ফ্লেক্স নিতে পারবেন, কেননা আপনি ভুল অ্যান্সার দিচ্ছেন, শিখছেন যে ওইটা ঠিক করবে কীভাবে। সো ট্রাই করবেন, সকলে ট্রাই করবেন। নেক্সট ক্লাসে আমি পার্সন টু পার্সন নাম ধরে এক একজনকে এক এক পার্টের কোয়েশ্চেনগুলো আস্ক করব, তারপর আমরা বাকিরা জাজ করব, বাকিরা শিখবো এখানে কি করা উচিত কি করা উচিত না। সো আজকের নোটের শেষেও আপনাদেরকে এরকম ডুস অ্যান্ড ডোন্ট ডুসের 5টা লিস্ট পাঠিয়ে দেওয়া হবে। এই ডুস অ্যান্ড ডোন্ট ডুস কী, যেমন মনে করেন এখানে ফ্লুয়েন্সিতে আপনাকে পজ দেওয়া যাবে না, কিংবা একটা ওয়ার্ড ইউজ করা যাবে, কিংবা কিউ কার্ড ব্যবহার করা যাবে, আপনার ক্ল্যারিটি মেনটেন করতে হবে, দ্রুত কথা বলা যাবে কি যাবে না, এই লিস্টটা হচ্ছে আপনি দেখবেন।
এইখানে যে 10টা পয়েন্ট আছে এই 10টা পয়েন্টকে আপনি নিজে নিজে বাসায় বসে দেখবেন, ভাববেন। যেই মুহূর্তেই আপনার মনে হবে এখানে কোনো কোয়েশ্চেন আছে, সাথে সাথে আমাকে ইনবক্স করবেন যে এই স্পোকেনের যে টিপস দেওয়া আছে ওখানে তৃতীয় টিপসটাই কী বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি। আমি সাথে সাথে আপনাদেরকে এক্সপ্লেইনের একটা বড় মেসেজ দিয়ে বুঝিয়ে দেবো ব্যাপারটা কী। এইভাবে আমরা প্রথম দিকে 1 সপ্তাহ ট্রাই করব। এর পরবর্তীতে যখন আপনি নিজে থেকেই কোয়েশ্চেন আস্ক করা শিখে যাবেন, তারপরে আমরা বিভিন্ন স্ট্রাকচারের দিকে যাব এবং গ্রামাটিক্যাল স্পোকেন সাইটগুলো দেখব। এরপরে আসছি রিডিং প্যাসেজে। সো রিডিং প্যাসেজের ব্যাপারে আমি যা দেখলাম যে আপনাদের এখানে গ্রুপে যারা আছেন, সো আপনাদের টোটাল আমার হোমওয়ার্ক জমা পড়ার কথা ছিল 6 থেকে 7টি, কিন্তু হোমওয়ার্ক জমা পড়ছে মাত্র 3টি। আজকে রাতে যেমন আপনাদেরকে পুরো একটা হচ্ছে কি অ্যান্সার শিট ক্রিয়েট করে পাঠানো হবে। সো অ্যান্সার শিটের ওইখানে আপনার নামের পাশে দেওয়া থাকবে অ্যাবসেন্ট। এইভাবে আমরা একটা জাজমেন্ট করব 32 দিনে। হ্যাঁ, আপনার মনে হতে পারে এখানে এই শিটে 32 দিনে আমি 32 দিনে অ্যাবসেন্ট থাকলাম, তাইলে কি হবে? না, যখন আপনি দেখবেন গ্রুপে আরেকজনের 32 দিনের হোমওয়ার্কই প্রেজেন্ট, আপনার নামের পাশে লেখা 32টা অ্যাবসেন্ট, আপনি 32 দিনই হোমওয়ার্ক জমা দেন নেই এই প্যাসেজ সলভ করে, তখন নিজের কাছেই মনে হবে যে আপনি এই কারণেই ব্যান্ড স্কোরটা কম পাচ্ছেন। সো আমি এই স্ট্র্যাটেজিটা চালু করতে যাচ্ছি যে হোমওয়ার্ক যারা দিচ্ছেন প্রত্যেকেই দেখতে পাবে যে কে কবে হোমওয়ার্ক দিয়েছে দেয়নি। এতে আপনারা নিজেরাই জাজ করতে পারবেন কে কতটা পরিশ্রম করে পড়াশোনা করছে, আর লাস্টে তার ব্যান্ড স্কোর দেখেও আপনারা বুঝতে পারবেন কে কত ভালো করলো। সো প্রত্যেকে হোমওয়ার্ক সাবমিট করবেন, এটা আপনাদের প্রতি আমার এক্সপেকটেশন থাকবে। এখন আপনারা মনে করতে পারেন এই যে রিডিং প্যাসেজটা করলাম, এই রিডিং প্যাসেজের সলিউশন কোথায় পাবো? এই যে এটার টোটাল একটা সলিউশন আমি ক্রিয়েট করছি, এই সলিউশনটা আপনাদেরকে সেন্ড করে দেওয়া হবে। ইভেন অ্যাপসের অ্যান্সার সেকশনেও আপনারা এই সলিউশনটা পেয়ে যাবেন। দেখেন, রিডিং প্যাসেজ যে 1টা রয়েছে এর প্রত্যেকটি অ্যান্সার এখানে মেনশন করা হয়েছে, প্রত্যেকটা অ্যান্সারের এক্সপ্লেনেশনও দেওয়া হয়েছে। এবং আজকে রাত্রে যেই 3জন হোমওয়ার্ক সাবমিট করেছেন সেই 3জনের অ্যান্সার মার্কিং করে তার ইনবক্সে সেন্ড করে দেওয়া হবে। অ্যান্ড সে ধরুন 3 নাম্বার অ্যান্সারটি ভুল করেছে কিংবা 7 নাম্বারটি ভুল করেছে, তাকে বলা হবে যে আপনি এই কারণে ভুল করেছেন। তারপরও যদি তার মনে হয় যে না, আমি 7-এ তো ক্রিয়েটিভিটি না লিখে অন্য একটা কিছু লিখতে পারতাম, সো আমার মনে হয় সেটাই কারেক্ট, তখন নেক্সট ক্লাসে আপনি মার্ক ডাউন করে আমাকে শুধু ক্লাসে বলবেন যে রিডিং প্যাসেজ 1-এর 7 নাম্বার কোশ্চেনে আমার মনে হয়েছে এইটা, কিন্তু এটা কেন হলো, তখন আমি আপনাকে এক্সপ্লেনেশন দেব যে এই রিডিংটা কেন হইলো। এখন রিডিংয়ের ক্ষেত্রে অনেকে বলে কি যে রিডিংয়ের ক্ষেত্রে কি তাইলে আমরা প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা করে শিখবো না? হ্যাঁ, শিখবো। ট্রু ফলস কীভাবে বের করে একটা ক্লাস করব, আমরা ম্যাচিং কীভাবে বের করে একটা ক্লাস করব, কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে বের করে একটা ক্লাস করব, কিন্তু প্রত্যেক দিন ট্রু ফলস কীভাবে বের করে তা তো আমরা শিখবো না। আমরা 1টা বা 2টা ক্লাসে শিখবো ট্রু ফলস বের করা। কেননা আপনি মনে করেন বললেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা হচ্ছে গিয়ে ট্রু, তো আরেকদিন দেখলেন যে নেপালের রাজধানী কাঠমান্ডু, এখন আপনি বললেন এটাও আমাকে শিখাইতে হবে, নেপালের রাজধানী কাঠমান্ডু এটা যে ট্রু হয় এটাও শিখাইতে হবে। আপনি তো একবার শিখছেন, সো সেই নলেজটাকে অ্যাপ্লাই করবেন এইবার। সো এই অ্যান্সার শিটটা আমি গ্রুপে সেন্ড করে দেবো আপনাদেরকে, এই অ্যান্সার শিটটা আপনারা দেখে নিতে পারেন। আর যারা হোমওয়ার্ক দিয়েছেন তাদের ক্ষেত্রে আমি হোমওয়ার্ক চেক করে তাদের মার্ক আমি জানিয়ে দেবো। সো ফ্রম নেক্সট ক্লাস আমার রিকোয়েস্ট থাকবে সবাই যেন হোমওয়ার্কটা একটু কাইন্ডলি ঠিক মতো সাবমিট করেন। এখন আসছি ভোকাবুলারিসে। আপনাদের মাঝখানে এই ভোকাবুলারিস যে 1 থেকে 30 কে কে পড়েছেন তারা হ্যান্ড রেইজ করতে পারেন। কে কে এই ভোকাবুলারিসগুলো করেছেন বা তারা বলতে পারেন যে আপনি করেছেন। ভোকাবুলারিস কেউ প্র্যাকটিস করেননি? সো আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে পার পার্সনে জিজ্ঞেস করতেছি। জি জি বলুন। হ্যাঁ, সেটাই আমি একটা বলতেছি যে আপনি দেখেন এখানে 30টা ওয়ার্ড আপনার কাছে দিচ্ছে, আপনার মনে হচ্ছে এখানে 30টা ওয়ার্ড দিচ্ছে, এই 30টা ওয়ার্ড কোনো ব্যাপার না, কালকে জমে এটা হয়ে যাবে 60টা। আরেকদিন পড়েননি আপনি, মাত্র 3 দিন পড়েন নেই, আপনার 100 ওয়ার্ড জমে গেছে, তখন বলে আয় হায় এই 100 পড়বো নাকি কালকে 30টা নিয়ে 120টা পড়বো। এই কারণে আমার রিকোয়েস্ট থাকবে আপনি না মুখস্থ করেন, আপনার কাছে আমি মুখস্থ এক্সপেক্ট করতেছি না। আপনি দেখেন ব্যান্ড স্কোরটা আপনারও কিন্তু খুব জরুরি দরকার, আপনি প্রত্যেক দিন এই 30টা ওয়ার্ডকে রিডিং দেবেন একবার। যেমন আজকে রাত্রে বসে দেখবেন অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, আচ্ছা অ্যাবান্ডেন্ট এটা মানে কি প্রচুর, আচ্ছা প্রচুর মানে কি অনেক কিছু, অনেক কিছু থাকলে আমি কি বলবো অ্যাবান্ডেন্ট বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে কি অ্যাকিউমুলেট, অ্যাকুমুলেট মানে কি সঞ্চয় করা, আচ্ছা আমি তো জানতাম কালেক্ট মানে সঞ্চয় করা, অ্যাকুমুলেট মানেও সঞ্চয় করা। এইভাবে নিজের সাথে কনভারসেশন করবেন আর পড়বেন। এই যে 30টা ওয়ার্ডেই আপনার কিচ্ছু করা লাগবে না, 30টা ওয়ার্ডকে আপনি 5 বার পড়বেন। আমার রিকোয়েস্ট থাকবে 30টা ওয়ার্ডকে 5 বার পড়বেন, আর নেক্সট ক্লাসে অনেস্টলি কনফিডেন্টলি বলবেন হ্যাঁ আমি 30টা ওয়ার্ডকে 5 বার পড়ছি, মুখস্থ তো করিনি কিন্তু 30টা ওয়ার্ডকে আমি মন দিয়ে 5 বার পড়ছি। এই 5 বার পর আপনার স্পোকেন রাইটিংয়ে যে কোন জায়গায় আপনাকে নিয়ে যাবে আপনি ইমাজিন করতে পারতেছেন না।
সো এই আমাদের কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই 30টা ওয়ার্ডের সাথে আমি আজকের 30টা ওয়ার্ড আবার দিয়ে দিব। এই 60টা ওয়ার্ডকে আপনারা 5বার করে অন্তত রিডিং পড়বেন। আর রিডিং পড়ে আমি গ্রুপেই হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করব একটা পোল ভোটের মাধ্যমে আজকে কে কে হচ্ছে গিয়ে এই ভোকাবুলারিজগুলো পড়েছেন। সো আপনারা তখন ওই পোল ভোটে রিপ্লাই করবেন যে আপনি পড়েছেন। এর পরবর্তীতে আজকের জন্য এই ওয়ার্ডগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। আগের 30টা ওয়ার্ড গ্রুপে দেওয়া রয়েছে। এই 30 + 30টা ওয়ার্ড 5বার রিডিং পড়বেন। আপনি বিশ্বাস করেন ম্যাজিকের মতো ওয়ার্ক করবে আপনার এই ওয়ার্ডসগুলো, যেগুলো আপনাকে প্রচণ্ডভাবে হেল্প করবে আপনার আইএলটিএস ডেভেলপমেন্ট করতে। সো আজকের ক্লাসে দেখেন আমরা কোন কোন সেগমেন্ট নিয়ে কথা বললাম। আমরা রাইটিংয়ের বার চার্ট নিয়ে কথা বললাম। আচ্ছা, আমরা রাইটিং সেগমেন্ট নিয়ে কাজ করছি। আমরা স্পিকিং নিয়ে কাজ করেছি, হ্যাঁ আমরা স্পিকিং নিয়েও কাজ করেছি। এখন আমরা ভোকাবুলারি নিয়ে কাজ করছি। আচ্ছা, রিডিং নিয়ে কাজ করছি। রিডিংয়ে 3 জন আমরা হোমওয়ার্ক করছি, তাদের হোমওয়ার্ক চেক করে তাদের ইনবক্সে আপডেট দিয়ে দেওয়া হবে। তার মানে আমরা 3টা সেগমেন্ট নিয়েই কাজ করছি। এখন যে রিডিং হোমওয়ার্ক করেনি তার একটা সেগমেন্টের ল্যাকিংস হয়ে গেল। কেননা তার সাথে আমি পার্সোনালি তো রিডিং নিয়ে আর আলোচনা করবো না ইনবক্সে, কেননা তাকে তো আমি বলতে পারি যে ভাই আপনি কোনটা ভুল লিখছেন বা ঠিক লিখছেন। এখন আপনি যদি আমাকে অ্যান্সার সেন্ড করেন তখন আমি পরের ক্লাসে আপনাদেরকে বলতে পারি যে আপনি রিডিংয়ে এটা ভুল করছিলেন, এটা ভুল হওয়ার পেছনে কারণ এইগুলো ছিল। আর এছাড়া আমি সর্বোচ্চ কী করতে পারি, আপনাকে ট্রু ফলস ইটসেট্রা টপিকের ওপর ক্লাস নিতে পারি। যেমন আমাদের নেক্সট ক্লাসটা হবে ট্রু ফলসের ওপর। ট্রু ফলস কীভাবে বের করতে হয় রিডিংয়ে, এই ব্যাপারে আমরা নোট পাবো এবং আলোচনা করবো নেক্সট ক্লাসে। সুতরাং আপনি যদি অ্যাক্টিভ থাকেন, প্রতিদিন আপনার সব টপিকই প্র্যাকটিস করা হচ্ছে, সো একটু জাস্ট অ্যাক্টিভ থাকেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে 30 দিন আপনারা মন দিয়ে একটু প্র্যাকটিস করেন। 30 দিন শেষে আপনি আপনার নিজের অবস্থান দেখতে পারবেন যে আপনি কোথায় পৌঁছে গেছেন। সো দ্যাট ইজ অল ফ্রম টুডেজ ক্লাস। আজকের আরেকটা রিডিং প্যাসেজ আপনাদের সেন্ড করা হবে, 60টা ভোকাবুলারিজ দেওয়া হবে, একটা বার চার্ট হোমওয়ার্ক করার জন্য সেন্ড করা হবে এবং এর পাশাপাশি এক রিডিং প্যাসেজ সলভ করতে দেওয়া হবে। সো এই সমস্ত হোমওয়ার্ক আপনারা কভার আপ করে আমাকে সেন্ড করবেন। নেক্সট ক্লাস থেকে আমাদের ক্লাস শেষে আলাদা 3 নাম্বার একটা লিঙ্ক দেওয়া হবে, সেটা হচ্ছে কি জাজমেন্ট ক্লাস। সেই ক্লাসটাই শুধুমাত্র তারাই জয়েন করবেন যার মনে হয় যে আপনি ধৈর্য সহকারে এখন জানবেন যে আপনার অ্যান্সারে আসলে কোন কোন জায়গায় ভুল ছিল। সেটা সবার জন্যই আছে, আপনাদের ওপেন থাকবে, বাট সেটা আরেকটা লিঙ্কে দেওয়া হবে এবং সেই ক্লাসে আমরা আলোচনা করব কার ভুল ছিল কোন কোন জায়গায়। সবার ভুলগুলো সম্পর্কে সবাই শুনতে পারবেন, জানতে পারবেন, কেননা একজন একটা ভুল করছে শুনলে আপনিও সেই ভুলের ব্যাপারে সতর্ক হয়ে যেতে পারবেন। সো আজকের ক্লাসের রিডিং, স্পোকেন এবং রাইটিং সেগমেন্টের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন। ইভেন যদি কারো কোনো পরামর্শ থাকে যে আমার মনে হয় যে এইভাবে যদি আপনি আমাদেরকে একটু দেখিয়ে দিতেন বা বলতেন আমাদের আরও বেটার হতো, সেটাও বলতে পারেন নির্দ্বিধায়। এর সাথে এমন সেন্টেন্সগুলো আমি দিব যেগুলো আপনাদের আইএলটিএস রাইটিং বা স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করতেও সুবিধা হয়। একদম ভালো সাজেশনস দিয়েছেন একটা, এটা আমি আজকে থেকে আপনাদের জন্য প্রোভাইড করব। আর কারো কি কোনো সাজেশনস রয়েছে? ওয়েলকাম। হ্যাঁ, কেননা দেখুন আপনাদের বেটার স্কোর আনাটাই এখানে আমার রেসপন্সিবিলিটিস। দেখেন আমি যদি অনেস্টলি একটা কথা বলি যে আপনারা বেটার স্কোর আনা মানে কি যে এটা আমার রেপুটেশন ক্রিয়েট করতেছে। এখন আপনারা যদি খারাপ করেন সো সেটা আমার রেপুটেশনে হ্যাম্পার করতেছে। তাই আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের একটা ওয়েল ব্যান্ড স্কোর আনা করতে পারি। আপনারা টাইম মতো কাইন্ডলি হোমওয়ার্কটা সাবমিট করবেন। আর ক্লাস দেখার পরে যদি মনে হয় ক্লাসের কোনো অংশ ভুলে গিয়েছেন, রেকর্ডেডের আমি লিঙ্কটা আপনাদের প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কটা দিয়ে আপনারা দেখতে পারবেন। আর এই লিঙ্ক অপরকে শেয়ার করেও লাভ হবে না যদি না হচ্ছে গিয়ে আপনি কানেক্টেড থাকেন, কজ এইটা হচ্ছে আপনার মেইলের সাথে কানেক্টেড, শুধুমাত্র আপনার মেইল অ্যাকাউন্ট দিয়ে এই ভিডিওটা ওপেন হবে। সো দ্যাটস ফ্রম টুডেজ ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আমাকে নক করবেন। আমি অনলাইনে আসা মাত্রই আপনাদের সেই সমস্যার সমাধান দিয়ে চেষ্টা করব, কজ আমি চাই আপনারা একটা বেটার স্কোর করেন। ওকে, হ্যাঁ রিডিং প্যাসেজ আপনারা আজকে রাত্রেই পেয়ে যাবেন নেক্সট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। ওকে, সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমরা এন্ড করতে পারি। আর যদি কারো যে কোনো প্রয়োজন বা সমস্যায় গ্রুপে নক করতে পারেন, আমাকে পার্সোনালি নক করতে পারেন। কোনো কোয়েশ্চেনে যদি মনে হয় এই কোয়েশ্চেনটা কীভাবে হলো, কোয়েশ্চেন জায়গা মাত্রই ছবি তুলে আমাকে সেন্ড করবেন, আমি সেটার এক্সপ্লেনেশন দিয়ে দেবো। সবচেয়ে ভালো হয় গ্রুপে যদি আস্ক করেন, কেননা একজনের সমস্যা দেখে বাকিরা শিখতে পারবে সেইখানে কী সমস্যার সমাধান হবে। সো দ্যাটস ফ্রম টুডেজ ক্লাস। সো আল্লাহ হাফেজ অ্যান্ড সবাই ভালো মতো প্রিপারেশন করেন, হোমওয়ার্ক করেন। এইভাবে 1 মাস প্রিপারেশন নিলে খুব ভালো একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।